তো দেখ আজকে আমি যে চ্যাপ্টারটা করাবো সেটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ফার্স্ট চ্যাপ্টার বলতে পারিস। চ্যাপ্টারটার নাম হচ্ছে টাইম ভ্যালু অফ মানি, ঠিক আছে? এই চ্যাপ্টারটার নাম হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানি এটা আমরা মানে ছোটো থেকেই শিখছি, ছোটো থেকে মানে 9-10 থেকে আমরা শিখে আসছি এই চ্যাপ্টারটা, টাইম ভ্যালু অফ মানি ক্লাস 9-10 থেকে শিখে আসছে, ঠিক আছে? তো 9-10-এ তোদের মনে আছে কিনা জানি না, ইন্টারেস্ট বলে একটা চ্যাপ্টার ছিল, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ক্লাস 9-এ ছিল, 9 কি 10-এ এক্স্যাক্টলি মনে নেই কোন ক্লাসে ছিল, 9 কি 10-এ ছিল সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ আর কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ। তো ওখানে ছিল। এর পাশাপাশি তোরা যখন থার্ড সেমিস্টারে পড়লি, থার্ড সেমিস্টারে দেখবি ম্যাথামেটিক্স অ্যান্ড বিজনেস, ম্যাথামেটিক্স অ্যান্ড বিজনেস স্ট্যাটিস্টিক্স বলে একটা সাবজেক্ট ছিল। ওই ম্যাথামেটিক্সের মধ্যে একটা চ্যাপ্টার ছিল কম্পাউন্ড ইন্টারেস্ট, তারপর হচ্ছে অ্যানুইটি ছিল। তো তার মানে অজানা কিছু নয়, ছিল। 6th সেমিস্টারে এসে শিখছি, চ্যাপ্টারের নাম হয়ে গেল টাইম ভ্যালু অফ মানি। কিন্তু টাইম ভ্যালু অফ মানি মানে মধ্যে কিন্তু ওই জিনিসই আছে, ওই কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট। দেখ আমি লিখেছি, দেখ কী কী টপিক কভার করব, সিম্পল ইন্টারেস্ট কভার করব, কম্পাউন্ড ইন্টারেস্ট কভার করব, অ্যানুইটি কভার করবো। মানে নতুন কিছু শিখছি না, ওই জানা জিনিসই আবার শিখছি। মানে এর জানাটা শুরু হয়েছে কবে থেকে? ক্লাস 9-10 থেকে। 9-10-এ একবার শিখেছি, তারপর আবার কোথায় শিখলাম? থার্ড সেমিস্টারে শিখেছিলাম বিজনেস ম্যাথ স্টাডে। আবার 6th সেমিস্টারে চ্যাপ্টারের নাম হয়ে গেল টাইম ভ্যালু অফ মানি, ঠিক আছে? টাইম ভ্যালু অফ মানিতে শিখছি। এইবার এরপরে যত প্রফেশনাল কোর্স আছে, প্রফেশনাল কোর্স মানে দেখবি কেউ দেখবি এইচএসের পর কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পড়ে, তাদের একটা সিএ পড়লে সিএর ফাউন্ডেশন দিতে হয়। তো সিএর ফাউন্ডেশনে টাইম ভ্যালু অফ মানি বলে একটা চ্যাপ্টার আছে, ওখান থেকে 13 মার্কস আসেই এক্সামে, প্রতি বছর আসে। ফাউন্ডেশনের কথা বলছি, কে সে ওখানে পড়ুক। এবার ধর এমনি টাইম ভ্যালু অফ মানি তো সিএ যে কোর্স, ওর মধ্যে টাইম ভ্যালু অফ মানি আছে, সিএ বল, সিএমএ, সিএ সব জায়গাতেই আছে টাইম ভ্যালু অফ মানি। এছাড়াও যারা এমবিএ করবে সেখানেও টাইম ভ্যালু অফ মানি আছে, মানে এমবিএ সিলেবাসের মধ্যে। এবার এমবিএ পড়তে গেলে তো আবার এন্ট্রান্স হয়, ক্যাট ম্যাট, ওখানেও টাইম ভ্যালু অফ মানি আছে। আর কোথায় আছে? যত গভর্নমেন্ট সার্ভিস এক্সাম দেবে, সে আইবিপিএস হোক, এসএসসি হোক, যত এক্সাম আছে গভর্নমেন্ট সার্ভিসের, যত এক্সাম সব জায়গায় টাইম ভ্যালু অফ মানির কনসেপ্ট আছে। তার মানে খুব ইম্পর্টেন্ট জিনিস, মানে সব জায়গায় আছে, শিখতে হবে। কিন্তু খুব সোজা চ্যাপ্টার, মানে এর চেয়ে সোজা চ্যাপ্টার হয়ই না, এত সোজা চ্যাপ্টার। আচ্ছা এটা করার আগে বলছি, আমি যে ক্যালকুলেটর ট্রিক্স দিয়েছিলাম 3 ঘন্টার ভিডিও দিয়েছিলাম, ওটা দেখেছিলি তো মোটামুটি? মানে শর্টকাট ট্রিক্সগুলো দেখেছিলি তো? অনেক কাজে লাগে, যদি দেখিস তাহলে অনেকটা ভালো করেছিস। তাহলে এখানে হ্যাঁ বল, হ্যাঁ অনেক 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 কাজে দেবে এখানে শর্টকাট ট্রিক্সটা দেখলে। তো দেখ মোটামুটি কি বুঝতে পারলাম টাইম ভ্যালু অফ মানিতে কী কী কভার করব। আজকে আমরা মেনলি মানে যতটা হবে, আজকে যতটা হবে, তারপরে তো ক্লাস হবে, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, অ্যানুইটি, এই জিনিসগুলো শিখবো। তারপরে আরও কিছু জিনিস শেখাবো যেইগুলো করতে এফএম এর অন্যান্য চ্যাপ্টার কাজে লাগে, ঠিক আছে? তো দেখ প্রথমে আসি সিম্পল ইন্টারেস্ট, ক্লাস 9-এর কনসেপ্ট, একদম সিম্পল ইন্টারেস্ট বোঝাবো। সিম্পল ইন্টারেস্ট, এখানে পি, সব একটা করে কোশ্চেন টুকু। দেখ পি হচ্ছে 100 টাকা, মানে ধর আজকে ধর আমি ব্যাংকে 100 টাকা জমা করলাম, 100 টাকা দিয়ে বলি ব্যাংকে 100 টাকা জমা করলাম। তা ব্যাংকে যদি টাকা দিই, ব্যাংক তো আমাকে কিছু সুদ দেবে, ইন্টারেস্ট দেবে। তো ব্যাংকে ধর 100 টাকা জমা করলাম, ব্যাংক আমাকে 10% রেট অফ ইন্টারেস্ট দেবে, ব্যাংক বলে 10% ইন্টারেস্ট দেবে। তাহলে 100 টাকা জমা দিলে ব্যাংক যদি 10% ইন্টারেস্ট দেয়, বছরে কত দেবে? 10 টাকা, ঠিক আছে? তো ক বছর? 2 বছর। এইবার আমরা যখন ছোটো থেকেই পড়েছিলাম 9-10, ইন্টারেস্ট দু রকমের হয়, সিম্পল ইন্টারেস্ট না কম্পাউন্ড ইন্টারেস্ট। আমি এখন টপিকটা নিয়ে আলোচনা করছি সিম্পল ইন্টারেস্ট। তাহলে সিম্পল ইন্টারেস্টের মানে কি তো নিজেই বলতে পারবি, 1 বছরে 10 টাকা, তাহলে 2 বছরে কত টাকা দেবে? 20 টাকা, ব্যাস হয়ে গেল। কিছু দেখ বোঝার কিছু নেই। সিম্পল ইন্টারেস্ট দেখ কী লিখেছি, পি মানে প্রিন্সিপাল ভ্যালু, বা কেউ বলতে পারে ইনিশিয়াল ভ্যালু অফ ইনভেস্টমেন্ট, ইনিশিয়ালি তুমি কত টাকা ইনভেস্ট করেছো। আর মানে রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে? আর মানে রেট অফ ইন্টারেস্ট। তুই দেখবি অনেক বইয়েও যদি ফলো করিস, ওরা কী করে জানিস, আমি এই 10%টাকে না আমি ডাইরেক্ট 0.10 লিখে দিতে পারি। এবার কেউ করে এটা না লিখে, কেউ লিখে 10/100, তফাৎটা কোথায়? একই তো জিনিস, কোনো অসুবিধা নেই এখানে, হয়ে গেল। আর মানে বলে দিলাম, টি মানে টাইম পিরিয়ড, মানে কত বছর এটা ব্যাংকে খাটবে, 2 বছর। টোটাল অ্যামাউন্ট মানে এই কথাটাই যদি বলি, ধর আমি 100 টাকা ব্যাংকে দিলাম, ব্যাংক 2 বছর পর ব্যাংকের থেকে কত টাকা তুলবো? 120, একদম ঠিক বলেছি। 100 টাকা দিয়েছি আর 20 টাকা ইন্টারেস্ট, তার মানে আমি 120 টাকা, কত ইজি। তার মানে এখানে পি মানে কি 100 টাকা, বোঝা গেল তো? বোঝা গেল? টোটাল অ্যামাউন্ট তো বের করতে বলেছে। দেখ তো যাই হোক, আমাকে মেনলি সিম্পল ইন্টারেস্ট বের করতে বলছে। এসআই ফর্মুলা কি, একদম তোরা ছোটোবেলায় শিখেছিস, কি বলবো, পাটিগণিতে ছিল, অ্যারিথমেটিকে ছিল, তো 9 বা 10-এ ছিল, এক্স্যাক্টলি মনে পড়ছে না কোন ক্লাসে ছিল। ফর্মুলা ছিল পিটিআর, মনে পড়ছে? কিছু মনে পড়ছে? পিটিআর/100। এবার তুই বললি পিটিআর/100, ওই যে আমি 100 আর লিখলাম না, কেন লিখলাম না? আমি এখানেই 0.10 করে নিয়েছি। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হলো? 100। পি মানে বুঝতে পারছি, পি হচ্ছে 100 টাকা, পি মানে যত টাকা তুই ব্যাংকে জমা করলি,
টি মানে টাইম 2 বছর, আর আই মানে 0.10, তাহলে কত হলো 20 টাকা ইন্টারেস্ট। এবার প্রশ্ন হলো ব্যাংকের থেকে 2 বছর পর কত পাবো? 120 টাকা। কি করে বের করলাম? এটা টোটাল অ্যামাউন্ট, 100 টাকা প্রিন্সিপাল, 20 টাকা ইন্টারেস্ট, 120 টাকা। তো দেখ এখানে ফর্মুলা, দেখ বই ঘাটলে অনেক ফর্মুলা থেকে ঘাবড়ে যাবো। এ মানে টোটাল অ্যামাউন্ট, 2 বছর পর ব্যাংকের থেকে কত পাবো? 120 টাকা, মানে পি হচ্ছে 100 টাকা আর ইন্টারেস্ট হচ্ছে 20 টাকা, টোটাল 120 টাকা পেয়ে গেলাম। ঠিক, এবার ধর আমার কাছে যদি আমি ধর এ জানি, এ মানে বুঝতে পারছিস তো, টোটাল অ্যামাউন্টটা জানি আর ইন্টারেস্টও জানি, তাহলে প্রিন্সিপাল বের করতে পারবো। টোটাল অ্যামাউন্টও জানি, ইন্টারেস্ট জানি, তাহলে প্রিন্সিপাল বের করতে পারবো। আর কি ইন্টারেস্ট, ধর টোটাল অ্যামাউন্টও জানি প্রিন্সিপালও জানি, তাহলে ইন্টারেস্ট বের করতে পারবো। তো নর্মাল একটা সাইড চেঞ্জ আর কি। তা এই জিনিসটা অবধি বলে দিল, এটা টুকে নিয়েছিস, কোনো অসুবিধা নেই, ইজি জিনিস, ঠিক আছে তো। এত অবধি টুকে নিয়েছিস, তারপরের অঙ্কটাই আমি করবো, পরে একটা একটা করে জিনিস আলোচনা করবো। আচ্ছা এবার কি লিখেছি, বেসিক একটা অঙ্ক করালাম সিম্পল ইন্টারেস্ট। আমি অঙ্ক আবার করাচ্ছি, করাতে একটা জিনিস মনে পড়লো, এটা লিখে দিই। বলেছে ইফ, কি বলেছে? ইফ আর মানে বুঝতে পারছো রেট অফ ইন্টারেস্ট। ইফ আর ইজ দ্য সিম্পল রেট অফ ইন্টারেস্ট, আর মানে সিম্পল রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে, দেন অ্যামাউন্ট বিকাম ডবল ইটসেলফ। ঠিক আছে, ধর আজকে কোনো টাকা জমা করেছি, কত বছর টাকা ডবল হবে? তুই এক্সাম্পল দেখ, এটা বুঝতে অসুবিধা হলে এক্সাম্পলটা দেখ। বলছে ইন হোয়াট টাইম পিরিয়ড, কত বছরে, কত বছর, 2 নম্বর অঙ্ক, ইন হোয়াট টাইম পিরিয়ড, কত বছরে। অ্যামাউন্ট ডিপোজিটেড অফ রুপিস 12,000, মানে আমি 12,000 টাকা জমা করেছি, কত বছর টাকাটা বলবে। আরে কোশ্চেন করি না আমরা অনেক সময়, পোস্ট অফিসে যাই, আমি বললাম ব্যাংকে গিয়ে বললাম বা পোস্ট অফিসে গিয়ে বললাম আমি আজকে টাকাটা জমা করছি, এত টাকা ফিক্সড করছি, কত বছরের টাকাটা ডবল হবে। কি বললাম বুঝতে পারলি তো? এবার দেখতে হবে সেই পোস্ট অফিসে কি ইন্টারেস্ট চলছে, সিম্পল ইন্টারেস্ট তোর কম্পাউন্ড ইন্টারেস্ট। যদি সিম্পল ইন্টারেস্ট হলে কম্পাউন্ড ইন্টারেস্ট এখন আলোচনা করছিল, সিম্পল ইন্টারেস্ট। তো 12,000 টাকা জমা করেছি পোস্ট অফিসে, আমি জানতে চাইলাম কত বছর টাকা ডবল হবে। রেট কি যাচ্ছে? রেট যাচ্ছে 10% পার অ্যানাম, সিম্পল রেট অফ ইন্টারেস্ট। তো এর জন্য ক্যালকুলেশন তো হয়। এখন আমরা যেই লেভেলে চলে এসেছি, কিছু ট্রিক্স আছে, একটা ট্রিক্সে অ্যাপ্লাই করা যায়। আর তোরা যখন গভর্নমেন্ট সার্ভিসের যখন প্রিপারেশন নিবি, তখন তো আর বড় বড় লেন্দি করে অঙ্ক করলে হবে না। গভর্নমেন্ট সার্ভিসের প্রিপারেশন নিতে গেলে তোকে শর্টকাট ট্রিক্স বের করতে হবে। কি বুঝতে পারছিস তো? তো বলছে কত বছরে আজকে আমি ব্যাংকে বা পোস্টে যেখানে টাকা জমা করেছি, কত বছরে টাকাটা ডবল হবে, কত বছরে টাকাটা ডবল হবে। কোন ইন্টারেস্ট সেটা জানতে হবে। কিন্তু দেখ, যদি এটা কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে যায় তার নিয়মটা আলাদা হয়ে যাবে, কিন্তু সিম্পল রেট অফ ইন্টারেস্ট বলেছে। কি হবে নিয়মটা? এটাই প্রথমে লেখা আছে, কত বছরে টাকা ডবল হবে। ফর্মুলা হচ্ছে 100/r। হয়ে গেল, ফেলে দে এখানে 100/r ফেলে দে। কত হচ্ছে, কত বছরে টাকাটা ডবল হবে, কত শর্টকাট ট্রিক্স। কি এটা কম্পাউন্ড হলে কি হবে, যখন কম্পাউন্ড করবো তখন বোঝাবো। কি বললাম বুঝতে পারলি তো? এইগুলো বলে শর্টকাট ট্রিক্স, ঠিক আছে। লং কাট ট্রিক্স হলে কি তোকে বড় করে 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 দেখতে হবে। তো যাই হোক, এবার কি বলছে আচ্ছা এখন অনেক মানে প্রশ্ন হতে পারে, আচ্ছা কত বছরের টাকাটা 3 গুণ হবে। পরের কোশ্চেন দিয়েছে ইন হোয়াট টাইম পিরিয়ড অ্যামাউন্ট ডিপোজিটেড 50,000, ব্যাংকে 50,000 টাকা জমা করেছি, তো কত বছরের টাকাটা 3 গুণ হবে, কত বছরের টাকাটা 3 গুণ হবে। তো দেখ কি হবে, এটা হচ্ছে সেটাই লিখেছে। ইফ আর ইজ দ্য সিম্পল রেট অফ ইন্টারেস্ট দেন ইট উইল বিকাম ট্রিপল অফ ইটসেলফ ইন কত ইয়ারে, এটা হবে 200/r। ঠিক আছে, 200/r করে ফেল, 200/r। তাহলে কত হচ্ছে 200 কত হচ্ছে 12.5, তাই তো অ্যান্সার 200/12.5, অ্যান্সার কত হচ্ছে 16 ইয়ার্স। ব্যাস হয়ে গেল, শেষ। হ্যাঁ শর্ট কোশ্চেন এরকম থাকতে পারে। তোর এখন যে কলেজ লাইফে বলছে সেই জায়গায় এই অঙ্ক থাকবে কিনা জানি না, বাট কোনো গভর্নমেন্ট সার্ভিসে করতে গেলে এরকম থাকতেই পারে। আমি যেহেতু চ্যাপ্টারটা করছি, ওরকম থাকলে কেমন হতে পারে বলেই দিই, অসুবিধা কোথায়। তো বোঝা গেল দুটো জিনিস। এবার সিম্পল ইন্টারেস্টটা কিছু টুকটুক করে অঙ্ক করবো, ঠিক আছে। সিম্পল ইন্টারেস্ট পরীক্ষায় কোনোদিন আসে না, জাস্ট নলেজের জন্য আমি সিম্পল ইন্টারেস্টটা করছি, নলেজের জন্য, ঠিক আছে। পরীক্ষায় তোদের লেভেলে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে অঙ্ক আরম্ভ হয়, কিন্তু সিম্পল ইন্টারেস্ট যতক্ষণ না বুঝবে ততক্ষণ কম্পাউন্ড ইন্টারেস্টের ব্যাপারটা বুঝতে পারবি। যেমন ডেপ্রিসিয়েশন করতাম কি, স্টেট লাইন যদি না বুঝি ডিমিনিশিং করতে অসুবিধা হবে, এটাও সেরকম সিম্পলটা বুঝতে হবে, সিম্পলটা বুঝতে হবে। কিন্তু তুই যদি আমাকে বলিস কোন ইন্টারেস্ট ভালো, আমি তোকে বোঝাবো। এখন আমি তোকে অ্যান্সারও দেবো না যে এই ইন্টারেস্ট ভালো, সিম্পল ভালো না কম্পাউন্ড ভালো, আমি তোকে বলবো না। এখন তোকে দুটো ইন্টারেস্টই সামনাসামনি করে দেখাবো, বুঝিস তো। একটা অঙ্ক নেবো, ওটা সিম্পলে কী হতে পারে অ্যান্সার, কম্পাউন্ডে কী হতে পারে অ্যান্সার, তখন তুই নিজে বুঝবি কোনটা বেটার, ঠিক আছে তো।
তো ওরকম করব, কম্পাউন্ড করব। তার আগে একটা কোশ্চেন টুকছি, তাহলে 3 নম্বর কোশ্চেন হলো, 4 নম্বর কোশ্চেন ফটাফট করে করবো, ফটাফট করে, টাইম একদম নেব না। পি হচ্ছে 500 টাকা, ধর ব্যাংকে 500 টাকা জমা করেছি, ব্যাংকে ধর 500 টাকা জমা করেছি। তো ব্যাংকে শোন শোন এই ব্যাংকে ধর 500 টাকা জমা করেছি, কত দিচ্ছে? রেট অফ ইন্টারেস্ট 20%। তুই বলবি এবার কোন ব্যাংক দিচ্ছে? ব্যাংকে 20% ইন্টারেস্ট, ব্যাংকে তো এমনিতে এখন 3.5% দিচ্ছে। দেখ একটা এক্সাম্পল দিলাম, রেট চলছে ধর ইন্টারেস্ট 20%, বাদ দে না, আরে কত রকমের তো চিট ফান্ড টাইপের জিনিস হয়, তো ওখানে বলছে 20% ইন্টারেস্ট দেবো, তো ওটাই মনে কর, ওই এক্সাম্পল মাথায় রাখ। টি 1 বছর, টি হচ্ছে 1 বছর, টি হচ্ছে 1, তাহলে বল সিম্পল ইন্টারেস্ট কত হবে, তোকে জানতে চেয়েছে। তাহলে বলবি ও বাবা এটা এমনি হয়ে যাবে, পিটিআর, 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 তাহলে হবে 500 ইন্টু 20%, 20% মানে তুই 20/100 লিখতে পারিস বা 0.20 লিখতে পারিস, একই ব্যাপার, ইন্টু 1, তাহলে কত হচ্ছে? 10 টাকা হচ্ছে নাকি? কত হচ্ছে দেখতো? 100 টাকা, 100 টাকা, সরি 100 টাকা। তাহলে বোঝা গেল? তোরা সবাই বুঝেছিস? এখানে কোনো কোশ্চেন নেই, এখানে এই অঙ্কের কোনো কোশ্চেন নেই। নেক্সট কোশ্চেনে চলে যাই, নেক্সট কোশ্চেন চলে যাই, এটা কোনো সমস্যা নেই। 5 নম্বর, 5 নম্বর লেখ, ব্যাংকে 1000 টাকা জমা দিয়েছিস, মানে পির মানেটা বুঝতে পারছিস তো? পি মানে প্রিন্সিপাল, কি বললাম? পি মানে প্রিন্সিপাল। আমি ব্যাংকে এত টাকা গিয়ে জমা করলাম, ওটাকে প্রিন্সিপাল বলে, মূল মানে মূল অ্যামাউন্ট যেটা, তাই তো? 1000 টাকা, তারপর ইন্টারেস্ট রেট চলছে 15%, আর চলছে 15%, আর ক বছর? 3 বছর, 3 বছর। তাহলে ইন্টারেস্ট কত হবে? ইন্টারেস্ট কত হবে বল? সিম্পল ইন্টারেস্ট করছি, হ্যাঁ সিম্পল ইন্টারেস্ট করছি, কম্পাউন্ড না কিন্তু। পিটিআর তার মানে 1000, 15% মানে 0.15, তার মানে 1000 টাকার 15% কত হয়? 1000 টাকার 15% 150 টাকা, তার মানে 1 বছরে যদি 150 টাকা হয়, ওই তো টাকাটা খাটবে ক বছর? 3 বছর। তাহলে 3 বছর তো সুদ কত হবে? 450 টাকা, ব্যাস হয়ে গেল। তার মানে কিছুই নেই সিম্পল ইন্টারেস্ট, কে বুঝতে পারছিস তো? তোরা তো করেছিলি সিম্পল ইন্টারেস্ট, 9এই ছিল। আচ্ছা এবার আর একটা জিনিস বোঝাচ্ছি, এটা একটা কোশ্চেন বলছি, বলতে পারবি অ্যান্সারটা? আশা করছি পারবি। বলছে ইফ আ অ্যামাউন্ট, লেখ ইফ আ অ্যামাউন্ট, ইফ আ অ্যামাউন্ট ইন ডাবল, এইমাত্রই বললাম কিন্তু না, ইফ আ অ্যামাউন্ট ইন ডাবল ইন 10 ইয়ার্স, ইন 10 ইয়ার্স। বলছে কোনো একটা অ্যামাউন্ট, কোনো একটা অ্যামাউন্ট, জানি না কত টাকা জমা করেছি, আমি যত টাকা জমা করেছি সেই টাকাটা কত বছরে ডবল হয়েছে? 10 বছরে ডবল হয়েছে, ঠিক আছে তো? 10 বছরে ডবল হয়েছে। বলছে হাউ মাচ টাইম টেক টু ট্রিপল, হাউ মাচ টাইম টেক টু ট্রিপল, তাহলে ট্রিপল হতে কত সময় নেবে, কত বছর সময় নেবে? তাহলে কোনো টাকা যদি ডবল হতে 10 বছর সময় নেয়, তাহলে ট্রিপল হতে কত বছর সময় নেবে? তুই বলবি আপনি তো আগে ফর্মুলা দিলেন, ডবল হলে 100/r, ট্রিপল হলে 200/r, তা আরই তো জানি না, বলবো কি করে? এটাই তো বলতে হবে, সেটা জানি না। দেখ সিস্টেমটা দেখ, সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট মানে জানিস কি? সিম্পল ইন্টারেস্ট মানে প্রতি বছর ইন্টারেস্ট সমান, এটা তো বলতে পারি, এটা বলতে পারি তো প্রতি বছর ইন্টারেস্ট সমান। দেখ সাপোজ ধর আমি 100 টাকা ব্যাংকে জমা করেছি, কত বছরে ডবল হবে বলেছে? 10 বছরে ডবল হবে, মানে কি 200 হবে, 200 হবে, কত বছর টাইম নেবে? 200 টাকা হতে কত বছর সময় নেবে? 10 বছর সময় নেবে। তাহলে বল 10 বছরে কত বাড়লো, কত টাকা বাড়লো? 10 বছরে 100 টাকা বাড়লো, 10 বছরে 100 টাকা বাড়লো, তাই তো? 10 বছরে 100 টাকা ইনক্রিজ করলো, তো বলছে কত বছরে ট্রিপল হবে, মানে 300 হবে, মানে আরো 100 বাড়বে, কত বছরে? আরো 10 বছর, আরো 10 বছর। তোকে লজিকটা বোঝাচ্ছি, শোন, কেননা সিম্পল ইন্টারেস্ট হচ্ছে এমন একটা ইন্টারেস্ট যেই ইন্টারেস্ট প্রতি বছর সমান হয়, তা এখানে 10 বছরে 100 টাকা বেড়েছে, তা আরো যদি 10 বছর কন্টিনিউ করে তাহলে আরো 100 টাকাই হবে। এটা তার কম্পাউন্ড ইন্টারেস্ট না, দিয়ে অন্য কিছু হবে। আমার কথাটা বুঝতে পারলি? তার মানে আরো 10 বছর লাগবে, তাহলে অ্যান্সারটা কত হবে? 20 বছর। ট্রিক্স মানে বুঝতে পারলি গল্পটা? মাথায় থাকবে এটা। আচ্ছা এবার লেখ কিছু কিছু পয়েন্ট এখানে লিখছি। ইন সিম্পল ইন্টারেস্ট, in simple interest is always calculated
ইন্টারেস্ট ইজ অলওয়েজ ক্যালকুলেটেড। তো আমাকে বল দেখি দেবাশিস, আমরা যখন সিম্পল ইন্টারেস্ট, এখন তো সিম্পল ইন্টারেস্টই বের করছি, সিম্পল ইন্টারেস্টে যে ইন্টারেস্টটা ক্যালকুলেট করছি কার উপর ক্যালকুলেট করছি? তুই এই ফর্মুলার দিকে তাকিয়েই বল না, এই যে ফর্মুলা হচ্ছে এটা, কার উপর ইন্টারেস্টটা ক্যালকুলেট করছি? কার উপর? প্রিন্সিপাল। আর এটা কিন্তু সব সময় প্রিন্সিপালের ওপরই হবে। আমাকে যে যাই বলুক প্রিন্সিপালের ওপরই করবো। কিন্তু কার উপর হয়? প্রিন্সিপালের উপর। কারণ ডিফারেন্স একটু পরে তৈরি হয়ে যাবে যখন কম্পাউন্ড ইন্টারেস্ট করবি। কম্পাউন্ড ইন্টারেস্ট যেমন ধর আমি তোকে যদি বলি ডেপ্রিসিয়েশন, আমরা ডেপ্রিসিয়েশন কার উপর করি? কস্টের উপর করি। স্ট্রেট লাইন মেথডে কস্টের উপর করি। যদি বলিস ডিমিনিশিং তাহলে তুই কি করবি? কস্টের উপর। বলি প্রথম বছর কস্টের উপর করি, কিন্তু দ্বিতীয় বছর ডিমিনিশ যেটা হচ্ছে ভ্যালু, বুক ভ্যালুর উপর করি। তো এরকমই একটা ডিফারেন্স তৈরি হবে, তোর মনে কোশ্চেন আসতে পারে। তাহলে তুই একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে রাখ যে না, সিম্পল ইন্টারেস্ট সব সময় প্রিন্সিপালের উপর হবে, সে প্রথম বছর হোক আর 10 নম্বর বছর হোক, প্রতি বছরই প্রিন্সিপালের উপরই হবে। তার মানে বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে অলওয়েজ ক্যালকুলেটেড অন প্রিন্সিপাল ভ্যালু। তার মানে ইন সিম্পল ইন্টারেস্ট, ইন্টারেস্ট ইজ অলওয়েজ ক্যালকুলেটেড অন প্রিন্সিপাল ভ্যালু। আর একটা কয়েন দিয়েছে, এটা লাইনটার মানেই হচ্ছে তোর এই লাইনটা দাঁড়াতে পারে তোর কি বলতে পারিস, লেখ ইন সিম্পল ইন্টারেস্ট। আশা করছি এই লাইনটা লেখার পর মানেটা বুঝতে পারবি। ইন সিম্পল ইন্টারেস্ট ফার্স্ট ইয়ার ইন্টারেস্ট, কমা দিয়ে লেখ, ফার্স্ট ইয়ার ইন্টারেস্ট ইকুয়াল টু সেকেন্ড ইয়ার ইন্টারেস্ট ইকুয়াল টু থার্ড ইয়ার ইন্টারেস্ট। বলতে পারি কথাটা? এই কথাটা কিছু ভুল লিখলাম? সিম্পল ইন্টারেস্ট হচ্ছে এমন একটা ইন্টারেস্ট যেখানে প্রতি বছরই ইন্টারেস্ট সমান হয়। কি রে, হ্যাঁ কি না? প্রতি বছর ইন্টারেস্ট সমান হবে। তো প্রথম বছরও যা হবে দ্বিতীয় বছরও তাই হবে, তৃতীয় বছরও তাই হবে। আর এটা কখন সম্ভব? যদি প্রিন্সিপালের ওপর করি। বোঝা গেল কি বললাম? যেমন তুই ভাব না, স্ট্রেট লাইন ডিমিনিশিং করেছিস ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন দেখবি স্ট্রেট লাইনে প্রতি বছর সমান হতো, কেন? কস্টের উপরেই চার্জ করতাম। কিন্তু ডিমিনিশিংয়ে প্রতি বছর সমান হতো না তো, তাই তো? তো এটাই হচ্ছে ব্যাপার। কম্পাউন্ড ইন্টারেস্ট যখন করবো আরও ডিফারেন্স বলবো। তাহলে পয়েন্ট বুঝতে পারছিস তো কি বললাম? তো সিম্পল ইন্টারেস্ট সম্পর্কে তোকে আর কিছু বোঝানোর দরকার নেই। এবার ডাইরেক্ট চলে আসবো কম্পাউন্ড ইন্টারেস্ট, ডাইরেক্ট চলে আসবো কম্পাউন্ড ইন্টারেস্ট। তো সিম্পল ইন্টারেস্ট অবধি শেষ, এত অবধি এবার কম্পাউন্ড ইন্টারেস্ট চলে আসবে। কারণ সিম্পল ইন্টারেস্ট আমাদের বেশি কিছু শিখে লাভ নেই। সিম্পল ইন্টারেস্ট বেশি কিছু শিখে লাভ নেই, কোনোদিন পরীক্ষায় আসে না। মেন আসে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে, জাস্ট একটু বলতে হয় তাই বলে দিলাম, ঠিক আছে তো? কারণ দেখ সিম্পল ইন্টারেস্ট যদি না বলি কম্পাউন্ড ইন্টারেস্টে তোর কিছু অসুবিধা হবে, ঠিক আছে? এবার কম্পাউন্ড ইন্টারেস্ট আর কোশ্চেনই থাকবে না তোর যখন কম্পাউন্ড ইন্টারেস্ট করাবো। তো হেডিং দিয়ে কম্পাউন্ড ইন্টারেস্ট। আর কম্পাউন্ড ইন্টারেস্ট সম্পর্কে একটু তো আইডিয়া আছে, বলবি হ্যাঁ 9-এ শিখেছিলাম ভুলে গেছি। কিন্তু এটা তো মনে আছে থার্ড সেমিস্টারে তো শিখেছিলি কম্পাউন্ড ইন্টারেস্ট, তখন সেখানে ফর্মুলা বেস করেছিলাম। সেই ফর্মুলাটার প্রমাণটাও করে দিব, ওই ফর্মুলা কেন করেছিলাম নিজেই বলতে পারবি, লিখছি কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টকে বাংলায় বলে চক্রবৃদ্ধি সুদ। আমি 100 টাকা দিয়ে উদাহরণ দিয়ে চলি। আজকে ধর ব্যাংকে 100 টাকা ইনভেস্ট করেছি, 100 টাকা ব্যাংকে জমা করেছি, কিন্তু ব্যাংকের রেট চলছিল 10%, সাপোজ 10% রেট চলছে, তাহলে 100 টাকা জমা করলাম, ঠিক আছে? দেখ আমি এরকমভাবে করছি, আজকে ব্যাংকে 100 টাকা জমা করলাম, 10% ইন্টারেস্ট যাচ্ছে ব্যাংকে, 10% ইন্টারেস্ট। তাহলে 100 টাকা ইনভেস্ট করলাম, 10% ইন্টারেস্ট যাচ্ছে, তাহলে কত টাকা সুদ পেলাম? না, ভুল বললি। আমি ব্যাংকে 100 টাকা জমা করলাম, ব্যাংক আমাকে 10% সুদ দেবে বছরে, তাহলে সুদ কত দেবে? সুদ 110 দেবে না 10 দেবে? 10 টাকা দেবে, ইন্টারেস্ট দেবে 10, ঠিক আছে? তাহলে ইন্টারেস্ট হলো 10 টাকা। তাহলে আমার কত টাকা হলো এখন আমার ব্যাংকে? 110 টাকা। 110 টাকা এখানে লিখলাম 110। এইবার কম্পাউন্ড ইন্টারেস্ট করছি, ঠিক আছে? এইবার 100 টাকা, দেখ মন দিয়ে শোন, 100 টাকা জমা করলাম, 10 টাকা ইন্টারেস্ট পেলাম, হলো 110 টাকা। সেই 110 টাকায় এখানে লিখলাম, আবার এই 110 টাকাই জমা করবো ব্যাংকে। এবার তুই বলি কেন? শোন, ব্যাংকে 2 বছর আমি টাকা জমা, আমি আজকে 100 টাকা ব্যাংকে জমা করেছি, ব্যাংকে বলেছি আমি 2 বছর টাকাটা জমা রাখবো। কেন? আমি মাথায় বুদ্ধি খাটানোর চেষ্টা করছি, সোজা হাতে আমি সিম্পল ইন্টারেস্ট নেবো না। সিম্পল ইন্টারেস্ট হলে ব্যাংকের ফায়দা, কম্পাউন্ড ইন্টারেস্ট হলে আমার ফায়দা। কি করে ফায়দা? আমি 100 টাকা ব্যাংকে জমা করলাম, ইন্টারেস্ট হলো 10%, মানে 10 টাকা। তাহলে তা 100, ওই 10 টাকা ব্যাংক পাবে না আমি পাবো? তার মানে আমার হলো 110 টাকা। ব্যাংক যদি পরের বছর আমাকে 100 টাকার উপর সুদ দেয়, আমি বলবো আমার টাকা নিয়ে তুমি কি করলে? আমার 10 টাকা নিয়ে আমার 10 টাকা তুমি কি করলে? তা আমার 10 টাকার উপর আমাকে সুদ দাও। কথাটা বোঝ ব্যাপারটা, নাকি বুঝিস কি বললাম? আজকে ব্যাংকে 100 টাকা জমা করলাম,
ব্যাংক আমাকে 10 টাকা সুদ দিল, আমার 110 টাকা হলো। পরের বছর ব্যাংক বলছে 10% সুদ দেবো, 100-র ওপর 10% দিচ্ছে, আমি কোনোদিন মানবো না। কারণ তুমি যে আমার 10 টাকা, যে আমার যে 100 টাকা ছিল আরও 10 টাকা সুদ হলো, তুমি তো ওই 10 টাকাও লাগিয়েছো মার্কেটে, তাহলে ওই 10 টাকা আমার টাকা তুমি লাগিয়ে তুমি নিজে নিয়ে নিলে, আমাকে দেবে না। কারণটা কি? এইটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্সটা। তার মানে কি 110 টাকা আমি আবার ইনভেস্ট করলাম, তো 110 টাকা ইনভেস্ট করলে কত টাকা সুদ পাবো? 10%, কত টাকা পাবো? 11 টাকা। তুই যদি 11 টাকা যদি আমাকে বলিস, আমি তোকে অ্যানালাইসিস করে দেবো 11 টাকা কি করে বেরোলো। দেখ 11 টাকা হচ্ছে 100 টাকার 10% 10 টাকা, আবার এখানে ধর 10 টাকা, তো আরো তো এক্সট্রা 110 টাকার মধ্যে এক্সট্রা 10 টাকা ছিল, তো 10 টাকার 10% কত? বুঝলি 11 টাকা কি করে হচ্ছে? গল্পটা বুঝতে পারলি? তাহলে 110 টাকা আমি ডিপোজিট করলাম, 11 টাকা ইন্টারেস্ট পেলাম, হলো কত আমার? 121 টাকা। হলো কত আমার? 121 টাকা। বল আমাকে, বল কি বুঝতে পারলি, কি বুঝতে পারলি, কনসেপ্টটা বুঝতে পারলি? তার মানে তুই কি বুঝতে পারলি? তুই এখন বলতো স্যার সিম্পল ইন্টারেস্টে সবসময় প্রিন্সিপালের উপর ইন্টারেস্ট হতো, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট কি প্রিন্সিপালের উপর চার্জ হলো? হ্যাঁ চার্জ হলো, প্রথম বছর চার্জ হলো প্রিন্সিপালের উপর, সেকেন্ড ইয়ারে কিন্তু প্রিন্সিপালের উপর না। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টে প্রতি বছর প্রিন্সিপালের উপরই চার্জ হয়, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু প্রতি বছর প্রিন্সিপালের উপর চার্জ হয় না। প্রথম বছর প্রিন্সিপাল, সেকেন্ড বছর অ্যামাউন্টের ওপর। এই অ্যামাউন্ট সে আবার কি অ্যামাউন্ট? এই যে অ্যামাউন্ট হচ্ছে এটার ওপর চার্জ হবে। তার মানে বুঝতে পারলি ডেপ্রিসিয়েশন যখন করতি, কার ওপর করতি ডেপ্রিসিয়েশন? প্রথম বছর ডিমিনিশিং এর কথা বলছি, প্রথম বছর কস্টের উপর, সেকেন্ড বছর বুক ভ্যালুর উপর। তাহলে ডেপ্রিসিয়েশনের সময় ওটা মাইনাস হতো, কারণ আমার অ্যাসেটের ভ্যালু কম ছিল, আর এখানে হচ্ছে আমি ডিপোজিট করছি, তাহলে তবে ইন্টারেস্ট পাচ্ছি, ভ্যালু বাড়ছে। এই জন্য যে ওগুলো কমন জিনিস, অনেক মিল আছে, অনেক মিল আছে, খুব মিল পাবি। তাহলে তুই এখানে ছোট করে একটা কথা লিখতেই পারিস, মানে তুই যা বুঝলি এখান থেকে, আমি যা বললাম তুই নিজে থেকে একটা লিখতে পারিস। তুই বলতে পারিস সিম্পল ইন্টারেস্ট ইজ অলওয়েজ ক্যালকুলেটেড প্রিন্সিপাল, বাট কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ অলওয়েজ ক্যালকুলেটেড টোটাল অ্যামাউন্ট। বুঝলি কি বললাম? তাহলে এখানে সিম্পল ইন্টারেস্ট ইজ অলওয়েজ ক্যালকুলেটেড, simple interest is always calculated on principal, but compound interest is always calculated on the amount, full stop. আর একটা লাইন লিখেছে, আর একটা ভালো কথা লিখেছে কম্পাউন্ড ইন্টারেস্ট সম্পর্কে। লাইক ইন কম্পাউন্ড ইন্টারেস্ট we receive interest on interest। বল সিমি, বল দেখি লাইনটার মানে বুঝতে পারলি? ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। এই যে এখানে ধর 100 টাকা প্রিন্সিপালের উপর 10 টাকা পেলাম ইন্টারেস্ট, কিন্তু এই 10 টাকার উপর 10% পেলাম, মানে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট চার্জ হলো না। তাই লিখেছে ইন কম্পাউন্ড ইন্টারেস্ট উই রিসিভ ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। ঠিক আছে, ইন্টারেস্ট অন ইন্টারেস্ট, ঠিক আছে, ফুল স্টপ। তারপর লিখবি ইন্টারেস্ট ইজ অলওয়েজ ক্যালকুলেটেড, ইন্টারেস্ট ইজ অলওয়েজ ক্যালকুলেটেড on the amount। ক্লিয়ার হয়েছে? এবার একটা অঙ্ক করবো, কম্পাউন্ড ইন্টারেস্ট অঙ্ক করবো। এবার কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক আমরা এখন থার্ড সেমিস্টার শিখিয়েছিলাম, পুরো ফর্মুলা শিখিয়েছিলাম। আমি ফর্মুলা ছাড়া এবার অঙ্ক করবো, তোকে দেখাবো ফর্মুলা ছাড়া কি করে হয়, তুই নিজেই বলতে পারবি, আমি বলবো না, তুই নিজেই বলবি। এই কনসেপ্ট খাটা, তুই নিজেই অ্যান্সার বেরিয়ে যাবে। কোশ্চেন বলছি, লেখ। কত নম্বর কোশ্চেন আছে? কত নম্বর কোশ্চেন হবে? 4 নম্বর নাকি 5? 6 হবে, 6 নম্বর কোশ্চেন। লেখ
পি বলেছে 100 টাকা, পি বলেছে 100 টাকা, আর বলেছে তোর 10%, আর বলেছে 10%, আর টি বলেছে 2 ইয়ার্স। বলেছে ফাইন্ড সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট। তোকে আমি জাস্ট একটা কথা বলে দিই, তুই থার্ড সেমিস্টারে তোদের কি শিখিয়েছিলাম? বলেছিলাম কম্পাউন্ড ইন্টারেস্টে একটা ফর্মুলা হয় মুখস্থ করতে বলেছিলাম। কি বলেছিলাম সেটা বলেইছি, তারপর বোঝাচ্ছি। কম্পাউন্ড ইন্টারেস্টের সময় ফর্মুলা বলেছিলাম এ ইকুয়াল, তুমি থার্ড সেমিস্টার যেটা শিখিয়েছিলাম এ ইকুয়াল টু থার্ড সেমিস্টার, বা তোর এখন 9 10 যেটা শিখেছিলি স্যার এই ফর্মুলাটাই শিখিয়েছিল, এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। মনে পড়ছে? মনে না পড়লেও কোনো অসুবিধা নেই, আমি বোঝাবো। এখানে এ মানে কি বল? কিছুক্ষণ আগে এ লিখালাম, এ মানে কি লিখিয়েছিলাম বল? টোটাল অ্যামাউন্ট, মানে 2 বছর পর সুদে আসলে কত টাকা পাবো। আমি আর লেখাচ্ছি না, আলাদা করে লেখার দরকার আছে না। পি মানে কি? আজকে ব্যাংকে কত জমা দিয়েছিলাম। পি মানে প্রিন্সিপাল, তার মানে এ মানে জানিস, এ মানে বললাম কি, এ মানে লিখে দিচ্ছি পাশে টোটাল অ্যামাউন্ট, এ মানে টোটাল অ্যামাউন্ট, পি মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট। ঠিক আছে তো? আচ্ছা, তারপর আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। কত পার্সেন্ট মধ্যে রেট অফ ইন্টারেস্ট? 10%, 0.10। প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল তোর কত টাকা? 100 টাকা। আর টি তো টি মানে টাইম, বা বলতে পারিস টাইম বা পিরিয়ড কত বলেছে? 2 বছর। তো কি হবে দেখ, পি ছিল 100, এটা হচ্ছে 1 প্লাস 0.10 হোল টু দি পাওয়ার 2। ঠিক আছে তো? এবার আমি হ্যাঁ বল। ও আমি এখানে টি লিখলাম কেন? আমি তো ওই ফর্মুলা চলে গেলাম, একটু ভুল লিখেছি। এখানে আই হবে, বুঝিস, এটা আই হবে। আচ্ছা, আর একটা কথা বলে দিই, আই মানেই আর। আই মানে কি? আই মানে রেট অফ ইন্টারেস্ট, আবার আর মানেও রেট অফ ইন্টারেস্ট। আই মানেও যা, আই মানে কেউ আই বলে, কেউ আর বলে। টি মানে হচ্ছে এন, এখানে টি মানে হচ্ছে এন। ঠিক আছে? টি মানে হচ্ছে এন, এন মানে নাম্বার অফ ইয়ার্স। বুঝলি? এখানে কোনো কোশ্চেন নেই নিশ্চয়ই, আশা করি দেবাশিস। 2 দাঁড়া, আমি একটু ক্যালকুলেটর বের করি। আচ্ছা দেখ কীভাবে করতে হয় একদম পুরো। আমি যেই ক্যালকুলেটর ইউজ করি, সিটিজেনের ক্যালকুলেটর হবে বা অরপ্যাটের ক্যালকুলেটর হবে। আমি ক্যাশিওর ক্যালকুলেটর আমি জানি না। ঠিক আছে? ক্যাশিওর ক্যালকুলেটর আমি কোনোদিন করিনি, তা কোন ক্যালকুলেটর হবে? সিটিজেনের ক্যালকুলেটর বা অরপ্যাটের ক্যালকুলেটর হয়ে যাবে। সিস্টেম টেকনিক সব শিখিয়েছিলাম, ক্যালকুলেটর টিক্সে এগুলো শিখিয়েছিলাম। দেখ এখানে কত হচ্ছে? 1 প্লাস 0.10, মানে 1 এর সঙ্গে 0.10 যোগ করলে কত হয়? 1.1 এর স্কোয়ার। কী করে ডাইরেক্ট করতে হয় ক্যালকুলেটর আমি লিখে দিচ্ছি। আমি এখানেই স্টেপটা লিখে দিচ্ছি, তাহলে বুঝিয়ে যাবে। 1.1 ইন্টু দিবি, যদি ইকুয়াল টু দিস, ইন্টু দিয়ে ইকুয়াল টু দিলে অ্যান্সার বেরিয়ে গেল। বুঝলে কি বললাম? কি বললাম বোঝা গেল? 1.1 ইন্টু দিয়ে ইকুয়াল টু দিলে যেটা বেরোলো সেটাই হচ্ছে এটার অ্যান্সার। এবার যদি বলিস এরপরের অঙ্কটা করলে আর একটু ক্লিয়ার হবে, একটা অঙ্কেই সব বলবো না, একটা একটা করে বলছি। এটা হলো যেটা বেরোলো তার সঙ্গে কত গুণ করব বল? 100 গুণ করব। এর সাথে 100 গুণ করলে তোর দাঁড়াচ্ছে 121 টাকা। তার মানে 2 বছর শেষে তোকে ব্যাংক থেকে কত টাকা দেবে? 121 টাকা। কিন্তু ব্যাংকে জমা দিয়েছিলি কত? 100 টাকা। তাহলে তুই কত টাকা সুদ পেলি? 21 টাকা সুদ পেলি। তাহলে এখানে লিখবো কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু, তুই বললি 21 টাকা, তাই তো? 121 মাইনাস 100 করে 21 টাকা। বল 121 কি বেরিয়েছে? 121 এ, আর 100 টাকা পি। তাহলে বুঝতে পারি কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা এটা বলতে পারি তো? কি বুঝতে পারলি তো? এবার দেখ, এখন তুই বলতে পারিস স্যার আমি ফর্মুলা মুখস্থ করবো না। কেন ফর্মুলা মুখস্থ করবো? উইদাউট ফর্মুলায় কি করে করতে হয়? উইদাউট ফর্মুলায়, তাই এটা সবার টোকা গেছে নাকি? টোকা গেছে তো? উইদাউট ফর্মুলায় কি করে করতে হয় দেখ, একদম নর্মাল, একদম পুরো নর্মাল ভাব। আজকে ব্যাংকে আমি 100 টাকা জমা করেছি। কত টাকা জমা করেছি? কত পার্সেন্ট ব্যাংক আমাকে সুদ দেবে? 10% সুদ দেবে। তার মানে কত হবে? 100 টাকা 10% দেবে। তাহলে কত হচ্ছে? 100 প্লাস 10 মানে 110 টাকা প্রথম বছরের শেষে, ফার্স্ট ইয়ার এন্ড। হ্যাঁ কি না বলতে পারি? ফার্স্ট ইয়ারের শেষে আমাকে 110 টাকা দেবে। এইবার কি করব? এবার আমাকে কত টাকার উপর সুদ দেবে? 110 টাকার উপর। 110 টাকার উপর 10% অফ 110, হ্যাঁ কি না?
তাহলে কত হচ্ছে 110 টাকা তো ছিলই, আর 110-এর 10% মানে 11, তাহলে কত হচ্ছে 121 টাকা। আমার আগের অ্যান্সার 121 বেরিয়েছিল। তাহলে বুঝতে পারলি সিস্টেমটা কি হচ্ছে। তুই যদি ভেঙে ভেঙে করতে এটাই হবে অ্যান্সার, কোনো সমস্যা নেই। হ্যাঁ বল। তাহলে বুঝতে পারলি তো, সব করবো আস্তে আস্তে, কোনো তাড়াহুড়া নেই এখানে। মুছে দিই পুরো, মুছে দিই পুরো। মানে এবার বুঝতে পারলি কেন ওই ফর্মুলাটা ওইভাবে তৈরি হয়েছিল। আমি আরো বোঝাবো, আমি শেষ করিনি এখনো, পুরো শেষই করিনি, আমি আস্তে আস্তে আরো বোঝাবো কেন ফর্মুলা ওইভাবে তৈরি হয়েছিল। পরের বছর যারা ধর মনে হয় থার্ড সেমিস্টার উঠবে ওদের আর অসুবিধা হবে না। ওরা এই ভিডিওটাই, এখানে এই ভিডিওটা অনেক বড় হবে, এই ভিডিওটাই ভালো করে দেখে নেয়, ওরা ওদের সিলেবাসে থার্ড সেমিস্টার যা কম্পাউন্ড ইন্টারেস্ট, অ্যানুইটি আছে সব পেয়ে যাবে, এই ভিডিওর মধ্যেই সব পেয়ে যাবে, আর কিছু দেখতে হবে না, আলাদা করে বইয়ের অঙ্কও করতে হবে না ওদের, যা আমি রেডি করেছি, আমি যা রেডি করেছি আর কিছু করতে হবে না। উদাহরণ দিচ্ছি, হ্যাঁ উদাহরণ, হ্যাঁ টুকবি। তো কত নম্বর উদাহরণ হবে এটা? 7 নম্বর উদাহরণ হবে। ডিপোজিট, ডিপোজিট কত টাকা ডিপোজিট করছি? 100 টাকা। ব্যাংকে 100 টাকা ডিপোজিট করছি, সিম্পল উদাহরণ দিচ্ছি, হ্যাঁ 100 টাকা ডিপোজিট করছি। টাইম কত? টাইম 3 বছর, 3 বছর, টাইম 3 বছর। রেট কত চলছে? রেট অফ ইন্টারেস্ট কত চলছে ব্যাংকে? সাপোজ ধরে নিচ্ছি 10% চলছে, 10%, সাপোজ 10% চলছে, ঠিক আছে, 10% পার অ্যানাম। আচ্ছা, যখনই অঙ্ক করবো না আমরা পরীক্ষায়, কখনো কোনো বলে দেবে ইন্টারেস্ট, কখনো কোনো ইয়ারলি বলবে, মাথায় রাখবি এটা হয়। এখন পাশে এর পরের অঙ্কই আমরা পাবো। ইন্টারেস্ট কখনো বলবে ইয়ারলি, কখনো বলবে কোয়ার্টারলি, কখনো বলবে হাফ ইয়ারলি, কখনো বলবে মান্থলি। প্রতিটা কেস আমি বলে দেবো, প্রতিটা কেসে কী হয়, কোনো মানে কঠিন না, পুরো ইজি জিনিস, পুরো ইজি জিনিস। এগুলো আবার শিখিয়েওছিলাম আগে। কেস 1, প্রথমে লিখবো কেস 1 সিম্পল ইন্টারেস্ট। কেন আমি কি বললাম তোকে ডিফারেন্স করাবো যে সিম্পল বেটার নাকি কম্পাউন্ড বেটার, তুই নিজে বলতে, এই জন্য একটা অঙ্ক চুজ করলাম। কেস 2 কম্পাউন্ড ইন্টারেস্ট, CI, ঠিক আছে। প্রথমে অ্যান্সার করছি কেস 1। কেস 1 কি ছিল? সিম্পল ইন্টারেস্ট। বল সিমি, বল কত বেরিয়েছে, বল অ্যান্সার করে বল কত বেরোচ্ছে? PTR। আচ্ছা, এখানে আলাদা করে লিখে দিই, নাহলে বুঝতে অসুবিধা হবে। P হচ্ছে 100 টাকা, T হচ্ছে কত? T হচ্ছে টাইম মানে 3 বছর, আর R মানে রেট অফ ইন্টারেস্ট মানে 10%, 0.10। 100 × 3 × 0.10 কত বেরিয়েছে? 30 টাকা, 30 টাকা। এবার আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট করব। কোথাও কোনো ডাউট থাকলে বলবি, আমি এই জায়গাটা বুঝতে পারছি না, বোঝাবো, অবশ্যই বোঝাবো। অবশ্যই বোঝাবো কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে। কোনো ফর্মুলাই করব না, এটা আমি কোনো ফর্মুলাই করব না, বেসিক জিনিসটা বোঝাবো, বেসিক জিনিস, শুনছিস তো, বেসিক জিনিস। দেখ কি লিখছি, দেখ ডিপোজিট কত টাকা ডিপোজিট করেছি? 100 টাকা, 100 টাকা ডিপোজিট করেছি। ইন্টারেস্ট পাবো কবে? ফার্স্ট ইয়ারে। ফার্স্ট ইয়ারে কত ইন্টারেস্ট পাবো? ইন্টারেস্ট অফ ফার্স্ট ইয়ার 10%। 100 টাকার 10% কত টাকা? 10 টাকা। প্রথম বছরে ইন্টারেস্ট পাবো 10 টাকা, ঠিক আছে। তার মানে এবার বল আমাকে অ্যামাউন্ট অফ এন্ড অফ ফার্স্ট ইয়ার কত হবে? আমার মতো বলে এই জিনিসটা বারবার একবার দেখে নে, ব্যাস, আমি এই টাইপের এত ডিটেলসে ভেঙে ভেঙে করাবো না, একটা দেখে নিলে পরে সব করা পারবি, ঠিক আছে। আর এক্সামে কখনো এত ডিটেলস করতে হয় না, এক্সামে ফর্মুলাই ফেল করতে হয়, ঠিক আছে। আর যাদের MCQ থাকে তাদের ক্যালকুলেটারে বসে করে, জাস্ট জানার জন্য, নলেজটা বাড়ানোর জন্য কি করে হচ্ছে সেটা আমি বোঝাচ্ছি। তো মানে 100 টাকা জমা করেছি, প্রথম বছরে ইন্টারেস্ট হলো 10 টাকা, তাহলে প্রথম বছরের শেষে কত টাকা হলো? 100 + 10 মানে 110 টাকা, ঠিক আছে। এবার লিখবো ইন্টারেস্ট অফ সেকেন্ড ইয়ার। ইন্টারেস্ট অফ সেকেন্ড ইয়ার কত টাকা? বলবি দেবাশিস কত টাকা? কেননা আমি এবার জমা করবো কবে, কত জমা করবো ব্যাংকে, কেননা এইমাত্র কিছুক্ষণ আগে নোট লেখালাম, কম্পাউন্ড ইন্টারেস্টে ইন্টারেস্ট চার্জ করা হয় অ্যামাউন্টের উপর। তার মানে অ্যামাউন্ট কত আছে? এখন 110 টাকা অ্যামাউন্ট, এই 110 টাকার উপর ইন্টারেস্ট চার্জ করবো। 110 টাকার উপর কত পার্সেন্ট? 10%, মানে 110-এর 10% করে হচ্ছে 121 টাকা, ঠিক আছে।
দাঁড়া, এখানে তো গন্ডগোল, ইন্টারেস্ট ভ্যালু 110-এর 10% মানে হচ্ছে 11 টাকা। এবার লিখব অ্যামাউন্ট অফ, অ্যামাউন্ট অফ, বা লিখতে পারিস অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড, অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার। হয়ে গেছে সেটা? পুরো ভেঙে ভেঙে করেছিস না ফর্মুলা ফেলে করেছিস? আচ্ছা, তাহলে 110 যোগ 11, তাহলে কত হচ্ছে? 121 টাকা। এবার করব ইন্টারেস্ট অফ থার্ড ইয়ার, ইন্টারেস্ট অফ থার্ড ইয়ার, ঠিক আছে? ইন্টারেস্ট অফ থার্ড ইয়ার কত হবে? এবার 121 টাকার উপর 10% মানে কত হচ্ছে? 12 টাকা 10 পয়সা। এবার লিখবো, হ্যাঁ বল। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ থার্ড ইয়ার, অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ থার্ড ইয়ার, তাহলে কত হচ্ছে? 121 টাকা যোগ 12 টাকা 10 পয়সা মানে 133 টাকা 10 পয়সা। তাহলে বুঝতে পারলি 3 বছর শেষে কত হচ্ছে? 133 টাকা 10 পয়সা। কিন্তু আমি অরিজিনালি ইনভেস্ট করেছিলাম কত? 100 টাকা। তাহলে লিখি কম্পাউন্ড ইন্টারেস্ট হবে 133 টাকা 10 পয়সা থেকে যদি 100 টাকা বাদ দিই হচ্ছে তোমার 23 টাকা 10 পয়সা। বল তুই কোনটাকে চুজ করবি? তুই ওই 100 টাকা না, 33 টাকা 10 পয়সা হচ্ছে, তুই কোনটাকে চুজ করবি? তোর কাছে সিম্পল ইন্টারেস্ট বেটার নাকি কম্পাউন্ড ইন্টারেস্ট বেটার? বল। কম্পাউন্ড ইন্টারেস্ট চুজ করবি, ঠিক আছে? এইবার এটা যদি কেউ ফর্মুলাতে করতে পারে, কেউ যদি ফর্মুলায় করে কম্পাউন্ড ইন্টারেস্ট, ফর্মুলা শিখিয়েছি, কি শিখিয়েছি? a ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n। এখন তুই আমাকে বলতে পারিস তা আমি কেন ফর্মুলা মুখস্থ করতে ও ফালতু? এবার একটা প্রশ্ন করি, এটা তুই 3 বছর করতেই হাঁপিয়ে উঠেছিস, হ্যাঁ কি না? সত্যি কথা বল, 3 বছর করতে হাঁপিয়ে উঠেছিস। এমন এমন অঙ্ক থাকবে বলছে 40 বছর পর কত হবে, তুই হাঁপাবি না? 40 বছর করতে কি হাঁপাবি না? না, এই জন্য ফর্মুলা করা হয়। ফর্মুলা তো অবশ্যই জানতে হবে, ফর্মুলাই হচ্ছে ট্রিক্স, ফর্মুলাই হচ্ছে আমাদের ট্রিক্স, ফর্মুলাই হচ্ছে আমাদের শর্টকাট, টাইম বাঁচাবে, ফর্মুলাই হচ্ছে সমস্ত কিছু আমাদের টাইম বাঁচায়। এই ধর যারা সিএ দেয়, ফাউন্ডেশন যেটা দেয়, ওদের কাছে এত সময়ই থাকে না, ওরা হয়তো খাতায়ও লিখতে পারবে না, ক্যালকুলেটর নেবে ফাটাফাট পোস্টিং করবে, এটাই হচ্ছে ওদের ট্রিক্স, ঠিক আছে? আর তোরা তো নিশ্চয়ই থার্ড সেমিস্টার পড়ে এসেছিস, দেখেছিস তো ওখানে পেজই দিত না তো, তুই কি করে এত করবি? সুতরাং তোকে ফর্মুলা মাথায় রাখতে হবে। আর ফর্মুলা কি? 2-3টা অঙ্ক করলে এমনি ফর্মুলা অটোমেটিক চলে আসে। তো দেখ কিছুই নেই, তাহলে এটা কি হলো? এটা হচ্ছে 100 টাকা 1 প্লাস আই, ইন্টারেস্ট কত? 10%, 0.10 টু দি পাওয়ার 3। বলবি এটা কি করে করবো? দেখ কিছুক্ষণ আগে লেখালাম না, দেখ এই দুটো যোগ করলে কত হয়? এই দুটো যোগ করলে কত হয়? 1.1, তার কিউব করব। কি করে করতে হয়? ক্যালকুলেটর লিখবো 1.1 ইন্টু, কি বললাম? 1.1 ইন্টু, তারপর ইকুয়াল টু দিলে দুবার হলো, তারপর ইকুয়াল টু দিলে 3 বার হয়ে গেল, বুঝা গেল? 1.1 ইন্টু ইকুয়াল টু 3 বার হলো, দেখা যাক কত হয়। এবং বারবার বলছি কোন ক্যালকুলেটারে করবি, কারণ আমি ক্যাশিওর ক্যালকুলেটার কোনোদিন করে দেখিনি, ঠিক আছে? আমি এই ক্যালকুলেটারই করেছি, সুতরাং জানি অরপ্যাড বা সিটিজেনে হয়ে যাবে 1.1, ঠিক আছে? হবেই হবে, আর ওরা করেছে আমার কাছে, ওরা থার্ড সেমিস্টার করেছে, আর আমি কি 12 বছর ধরে এই ক্যালকুলেটারই করাচ্ছি। 1.1 ইন্টু ইকুয়াল টু দিলাম 2 বছর, আবার ইকুয়াল টু দিলাম 3 বছর, কত হচ্ছে? 1.331। এটা তো ধর এরকম অঙ্ক তো 3 বছর হলে না কখনো কোশ্চেনে দিয়ে দেয় না, টেবিল দিয়ে দেয় না। হ্যাঁ, যখন দেখবি 20 বছর 30 বছর হবে ওরা টেবিলটা বলে দেয়, তবু আমরা জানি কীভাবে করতে হয়, ট্রিক্স শিখেছি, কারণ আমি তো ইয়েতেই শিখিয়ে দিয়েছিলাম, মনে কর ক্যালকুলেটর ট্রিক্স এইগুলো সব শিখিয়েছিলাম, এইগুলো নিয়েই আলোচনা করেছিলাম। এটার সাথে কত গুণ করবো? 100, কত হলো? 133 পয়েন্ট, অ্যান্সার বেরোচ্ছে 133.10 হয়ে গেল। তা বুঝতে পারলি তো, অ্যান্সার বেরোতেই হবে, কারণ যে ফর্মুলা তৈরি করেছিল সে তো এইভাবেই তৈরি করেছে, এটাকে মাথায় রেখেই এটা তৈরি করেছিল। ও এটাকে মাথায়, ও কিন্তু যে ফর্মুলা তৈরি করে সে তো প্রথমে আগে এটা করেছিল, এটার উপর বেস করে বলে শর্টকাট ট্রিক্স কি করা যায় এইটা তৈরি করেছিল। তেমনি তোরা ওই ভিডিওতে দেখেছিলি ডিমিনিশিং ব্যালেন্স, স্ট্রেট লাইনের ফর্মুলা, দেখ তোরা হয়তো ভেবেছিলি ডিমিনিশিং কত বড় করে অঙ্ক করতাম, ওটা একবারে ক্যালকুলেটারে কি করে বের করে দেওয়া যায়, ওই জিনিসগুলো শিখিয়েছিলাম। মানে সবই ট্রিক্স আছে, কারণ দেখ এইগুলোই আমাদের সব সিএ ফাউন্ডেশনে আসে, তো ওদের কাছে এত সময় নেই, ওরা করবে কি করে? ট্রিক্স ওদের জানতেই হবে। তো বুঝতে পারলি অঙ্কটা? আশা করি। আর একটা অঙ্ক দিচ্ছি,
ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, হাফ ইয়ারলি, অ্যানুয়ালি, কোয়ার্টারলি, মান্থলি, ওই টাইপের অঙ্ক আমি আগে ব্যাপারটাকে বোঝাবো, তারপর ফর্মুলায় যাবো। আগে ব্যাপারটাকে বুঝিয়ে নেবো, তাহলে ব্যাপারটা যদি বোঝা যায় তাহলে ফর্মুলা খুব ইজি হবে। ঠিক আছে তো, তার মানে লেখ কোশ্চেনটা লেখ, এই কোশ্চেনটাই করছি। এটা ছিল তো, কেস টু দরকার নেই। বলেছে ইন্টারেস্ট 10% পার অ্যানাম, কম্পাউন্ড ইন্টারেস্ট বলে দিয়েছে কত, এটা বলে দিয়েছে তোর হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি তার মানে বুঝতে পারলি কি বলেছে ওরা, হাফ ইয়ারলি করতে বলেছে। বেশ, মানে কোশ্চেনের মানে বুঝবি। আগের অঙ্কটা কি ছিল, কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যানুয়ালি ছিল। ঠিক আছে, আগের অঙ্কটা ছিল ইন্টারেস্ট 10%। ঠিক আছে, আগের অঙ্কটা ছিল ইন্টারেস্ট 10% পার অ্যানাম। ঠিক আছে, ইন্টারেস্ট 10% পার অ্যানাম কম্পাউন্ডেড অ্যানুয়ালি। মানে আমি আবার বলছি, আগের অঙ্কটা কি ছিল, বলেছিল ইন্টারেস্ট 10% পার অ্যানাম, কিছু বলেনি মানে অ্যানুয়ালি, কিছু না বললে অ্যানুয়ালি করবো। কিন্তু এই অঙ্কটা মেনশন করে তুমি হাফ ইয়ারলি করো, ইন্টারেস্ট হাফ ইয়ারলি। তাহলে কি করে করবো ভাববি। হ্যাঁ, তো যদি হাফ ইয়ারলি বলে, কম্পাউন্ড ইন্টারেস্ট যদি হাফ ইয়ারলি বলে, তাহলে সেক্ষেত্রে কি করে করতে হবে, লাইক ইন্টারেস্ট, আচ্ছা এটা 8 নম্বর হবে তাই তো, ইন্টারেস্ট উইল বি, লাইক ইন্টারেস্ট উইল বি ক্যালকুলেটেড, ইন্টারেস্টটা ক্যালকুলেটেড হবে অন হাফ ইয়ারলি বেসিস। এখন তুই বলতে পারিস আচ্ছা স্যার, যদি এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট হাফ ইয়ারলি না বলে যদি মান্থলি বলতো, তখন কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট কিসে হতো, মান্থলি বেসিসে। যদি ডেলি বলতো ডেলি বেসিসে, যদি কোয়ার্টারলি বলতো কোয়ার্টারলি বেসিসে। কি বললি না, বুঝতে পারলি, আলাদা আলাদা করে ক্যালকুলেট করতে হয়। আজকে ব্যাংকে 100 টাকা জমা করেছি, বলছে ব্যাংকের থেকে বলছে আমাকে বছরে 2 বার সুদ দেবে। দেখিস না ব্যাংকের পাসবুক দেখবি, দেখবি 2টো বা কখনো 4টে সুদও থাকে, তাই তো। ব্যাংকের থেকে বলছে 2টো সুদ দেবে, তার মানে কি হচ্ছে ব্যাপারটা বোঝ। 10% ইন্টারেস্ট বছরে দেবে, বছরে 10% ইন্টারেস্ট দেবে। ঠিক আছে তো, কিন্তু হাফ ইয়ারলি ইন্টারেস্ট দেবে, মানে কত পার্সেন্ট করে দেবে, 5% করে। ও বলেছে, তুই কি এগ্রি করছিস 5% করে দেবে? কমন জিনিস, ভালো করে বোঝ। ধর ব্যাংকে ধর আমার 10,000 টাকা পড়ে আছে, ব্যাংক বলেছে তোমাকে বছরে 10% সুদ দেবো, তো মানে বছরে 10% সুদ দেবো। কিন্তু যখন বলবে হাফ ইয়ারলি দেবে টাকাটা, অর্থাৎ 6 মাস অন্তর সুদ দেবে, 6 মাস অন্তর সুদ দেবে, তাহলে 6 মাসে কত দেবে, 6 মাসে কি 10% দেবে? 10% তো বছরে দেবে, 5% দেবে। বোঝা গেল তো ব্যাপারটা, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে অ্যান্সারটা তোকে আরম্ভ করতে হবে। কোনটা করছি, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি, কম্পাউন্ড হচ্ছে হাফ ইয়ারলি। ঠিক আছে তো, তাহলে একই কথা লেখ, ওইভাবে লিখতে থাক। ইন্টারেস্ট অফ ফার্স্ট ইয়ার, কি লিখলাম, ইন্টারেস্ট অফ ফার্স্ট হাফ ইয়ার, ইন্টারেস্ট অফ ফার্স্ট হাফ ইয়ার মানে 100 টাকা, কত পার্সেন্ট ইন্টারেস্ট, 10% ইন্টারেস্ট ইন্টু 6 মাসে। এটা তুই বলবি এটা আমরা নর্মাল করতাম, আমরা জানি এই ব্যাপারটা। 5 টাকা, ক্লিয়ার? কোনো ডাউট থাকলে বলবি। 5 টাকা, তারপর লিখবি কি, ইন্টারেস্ট অ্যাট দ্য এন্ড অফ, লাইক অ্যামাউন্ট, ইন্টারেস্ট না অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ, অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ হাফ ইয়ার। তাহলে কত হবে, 100 টাকা ছিল, 5 টাকা আসলো, 105 টাকা। একই রকম ভাবে কন্টিনিউ করতে থাক, নিজে করতে থাক কন্টিনিউ। হ্যাঁ, জাস্ট চেক করে নিবি, আমি করছি, তোরা কন্টিনিউ করতে থাক। ইন্টারেস্ট অফ নেক্সট হাফ ইয়ার, ইন্টারেস্ট অফ নেক্সট হাফ ইয়ার, $105 টাকা ইন্টু 10% ইন্টু 6/12। ঠিক আছে, আমি ক্যালকুলেট করে রেখেছি। 105 10% 6/12 করলে হচ্ছে 5 টাকা 25 পয়সা। ঠিক আছে, এবার লিখবো অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ, অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ
ফার্স্ট ইয়ার কত এক, এই তো একই ব্যাপার, না না ঘাবড়ানোর কিছু নেই। এটা হচ্ছে প্রথম হাফ ইয়ার আর প্রথম হাফ ইয়ারের শেষে, তারপর হচ্ছে পরের হাফ ইয়ার, পরের হাফ ইয়ারের শেষে মানেই তো, আরে ভাই পরের হাফ ইয়ারের শেষে মানেই তো প্রথম বছরের শেষে। আমি তো আলাদা কি লিখলাম, একই লিখতে, তুই লিখতে পারিস, তার চেয়ে এটাই মনে বেটার হয়ে গেল। 105 প্লাস 5 টাকা 25 মানে কত হচ্ছে 110 টাকা 25 পয়সা। ক্লিয়ার? এইবার এটা হলো প্রথম বছর কমপ্লিট হলো, প্রথম বছর বলতে পারিস এটা প্রথম বছর, ফার্স্ট ইয়ার পুরো কমপ্লিট হলো। এবার সেকেন্ড ইয়ারে ঢুকবো, লিখবো ইন্টারেস্ট অন বা ইন্টারেস্ট ফর নেক্সট হাফ ইয়ার, দাগ দিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হবে। ইন্টারেস্ট অফ নেক্সট হাফ ইয়ার 110 টাকা 25 পয়সা ইন্টু 10% ইন্টু 6/12, তাহলে কত হচ্ছে 5.51 ইন্টারেস্ট 5.51। তারপর কি লিখবো, অ্যামাউন্ট at the end of 1.5 ইয়ার, মানে বুঝতে পেরেছিস তো, মানে 1.5 বছরের শেষে কত টাকা হচ্ছে 110 টাকা 25 পয়সা প্লাস 5 টাকা 51 পয়সা, তাই না? প্রথম বছরের শেষে এত টাকা ছিল, প্রথম বছরের শেষে 110 টাকা 25 পয়সা ছিল, সেটার সঙ্গে সেকেন্ড ইয়ারের প্রথম 6 মাসের ইন্টারেস্ট হচ্ছে 5 টাকা 51 পয়সা, এই দুটো যোগ করে কত হচ্ছে 115 টাকা 76 পয়সা। তারপর লিখবো ইন্টারেস্ট অফ নেক্সট হাফ ইয়ার, তাহলে কত হচ্ছে এটা 115 টাকা 76 পয়সা ইন্টু 10% ইন্টু 6/12, 5 টাকা 79 পয়সা। কি লিখবো, অ্যামাউন্ট at the end of সেকেন্ড ইয়ার, তাহলে কত হচ্ছে 115 টাকা 76 পয়সা প্লাস 5 টাকা 79 পয়সা। 115 টাকা 76-এর সঙ্গে 5 টাকা 79 যোগ করলে 121 টাকা 55 পয়সা হয়। সেকেন্ড ইয়ার কমপ্লিট, এত অবধি একটু টুকে নে, তারপর আমি থার্ড ইয়ার করছি, যদি আটকে যায় একটু দেখে নে। আচ্ছা আমি থার্ড ইয়ারটা এখানেই করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে, সেকেন্ড ইয়ার হয়ে থার্ড ইয়ারটা এখানেই করে দিচ্ছি। তাহলে কি লিখবো, ইন্টারেস্ট অফ, জাস্ট লেখাগুলো চেঞ্জ করে দিচ্ছি, ইন্টারেস্ট অফ নেক্সট হাফ ইয়ার, লাস্ট কত ছিল 121 টাকা 55 পয়সা, টাকা 55 পয়সা, তার উপর 10% 6/12 করে ফেল, কত হচ্ছে 6 টাকা 8 পয়সা। ঠিক আছে, অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ হাফ ইয়ার, তার মানে ওই 121 টাকা 55 পয়সা, এখানে লিখি 121 টাকা 55 পয়সা প্লাস 08 কত হচ্ছে 127 টাকা 63 পয়সা। ঠিক আছে, নেক্সট বলছে ইন্টারেস্ট অফ নেক্সট হাফ ইয়ার মানে 127 টাকা 63 পয়সা ইন্টু 10% ইন্টু 6/12, তার মানে 127 টাকা 63 পয়সা প্লাস 10% 6/12 করে হচ্ছে 6.38, আর অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ কি হবে থার্ড ইয়ার, করতে হবে এখানে 127 টাকা 63 পয়সা প্লাস 6 টাকা 38 পয়সা, কত হচ্ছে 134 টাকা 1 পয়সা। ক্লিয়ার? শেষ। এবার প্রমাণ করে দে দেবাশিস, ফর্মুলায় কি এটাই বেরোচ্ছে নাকি? ফর্মুলা কি এটাই বেরোচ্ছে? এটা প্রমাণ করে দিতে হবে আমাকে, তাই তো? ফর্মুলা এটা বেরোচ্ছে কিন্তু আমাকে প্রমাণ করতে হবে এখন। তাহলে ফর্মুলা কি, কম্পাউন্ড ইন্টারেস্ট, যদি ফর্মুলায় চলে আসি লিখবো CI ইকুয়াল টু
এখানে লিখবো a ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n। পি কত লিখবো বল দেবাশিস, বল তুই বল। পি হচ্ছে 100 টাকা, হ্যাঁ কি না? 1 প্লাস আই কত লিখবো বল, আই কত লিখবো? কে 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 10% বললি, কে 5% সেটা আমাকে বল। 10% লিখবো না 5% লিখবো? তুই 5% বলেছিস, ও 5% বলেছে, ঠিক আছে তো? ও ঠিক বলেছে, ও 5% বলে ঠিক বলেছে, কারণ এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট বলছে হাফ ইয়ারলি, তবে 10% বছরে দিচ্ছে, তাহলে হাফ ইয়ারলি কত দেবে? 5% দেবে। তার মানে আমি কি বলতে পারি, এই জন্য অনেকে তুই লিখতে পারিস আই ইকুয়াল টু 10% মানে 0.10, যেহেতু হাফ ইয়ারলি তাই 2 দিয়ে ভাগ। এটা মাথার মধ্যে ঢুকে গেছে? হাফ ইয়ারলি বলেছে বলে 2 দিয়ে ভাগ। এখন তোমার প্রশ্ন হবে, আচ্ছা স্যার যদি কোয়ার্টারলি হতো তাহলে কি 4 দিয়ে ভাগ হতো? একদম ঠিক। যদি মান্থলি হতো তখন 12 দিয়ে ভাগ হতো, যদি ডেলি হতো তখন 365 দিয়ে ভাগ হতো। এটা তো মাথার মধ্যে ঢুকে গেল? বলি হ্যাঁ, এটা তো জানি, থার্ড সেমিস্টারে করেই এসছি এইগুলো, হ্যাঁ কি না? ঠিক আছে, তাহলে কি বললাম, যদি হাফ ইয়ারলি বলে তখন 2 দিয়ে ভাগ, কারণ হাফ ইয়ারলি মানে কি 6 মাস অন্তর অন্তর ইন্টারেস্ট দেবো। হাফ ইয়ারলি মানে তোর 6 মাস অন্তর অন্তর ইন্টারেস্ট দেবো। তাহলে 6 মাস অন্তর অন্তর যদি ইন্টারেস্ট দিই, কবার ইন্টারেস্ট দিতে হবে? 2 বার না, এইটা 2 দিয়ে ভাগ। কোয়ার্টারলি মানে কবার অন্তর অন্তর ইন্টারেস্ট দিতে হবে? তোর কোয়ার্টারলি মানে 12 মাসে 4টে কোয়ার্টার হয়, তাহলে 3 মাস অন্তর অন্তর ইন্টারেস্ট দিতে হবে। কবার ইন্টারেস্ট দিতে হবে? 4 বার, ঠিক তো? আর মান্থলি হলে 12 বার ইন্টারেস্ট দিতে হবে, ডেলি হলে 365 বার ইন্টারেস্ট দিতে হবে, ঠিক আছে তো? তার মানে আই কত হলো? 0.10 কে 2 দিয়ে ভাগ করলে 0.05, তাহলে এখানে লিখলাম 0.05, ঠিক আছে? এন, এন মানে নাম্বার অফ ইয়ার। শোন এদিক শোন, এন মানে নাম্বার অফ ইয়ার। এখানে বলি এন মানে কি? এন মানে নাম্বার অফ ইয়ার। তো কত বছর বলেছিল অঙ্কটাই বল? 3 বছর। তাহলে 1 বছরে যদি 2 বার ইন্টারেস্ট দেয়, তো 3 বছরে কতবার ইন্টারেস্ট দেবে? 6 বার। কেন তুই তোর বাড়িতে যদি তোর পাসবুক থাকে, দেখবি মনে হয় ব্যাংকে, অনেক ব্যাংকে হাফ ইয়ারলি ইন্টারেস্ট দেয়, ঠিক আছে তো? তার ব্যাংকে যদি 4% ইন্টারেস্ট হয়, দেখবি হাফ ইয়ারলি ওরা একটা ক্যালকুলেট করে ইন্টারেস্ট দেয়, দেখবি ইন্টারেস্ট এই পার্টিকুলার একটা বছরে 2 বার করে থাকবে, ঠিক আছে? বা কোনো ব্যাংকে কোয়ার্টারলিও ইন্টারেস্ট দেয়, সেটা ডিপেন্ড করে। তো এরকমই ব্যাপার। তো 3 বছর ইন্টারেস্ট, 3 বছর, তার মানে 3 বছরে কবার ইন্টারেস্ট দেবে? 6 বার। তার মানে কি বুঝতে পারলি? একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে নে, স্যার তার মানে নিচে যত দিয়ে ভাগ হয়েছে ঠিক তত দিয়ে গুণ হয়েছে, হ্যাঁ কি না? এটা বলতে পারি কি বলতে পারি না? ঠিক যত দিয়ে ভাগ হয় তত দিয়ে গুণ হবে। স্যার যে কোয়ার্টারলি হতো 4 দিয়ে ভাগ হলে 4 দিয়ে গুণ হতো। তারপর হচ্ছে ডেলি বললে 365 দিয়ে ভাগ হলে 365 দিয়ে গুণ হতো, ডেলি থাকে না। আর কি মান্থলি, মান্থলি এখানে 12 দিয়ে ভাগ হলে 12 দিয়ে গুণ হতো। তাহলে সিস্টেমটা বুঝতে পারলি? মাথায় থাকলো তো? তাহলে এন কত হলো? 6। তাহলে এখানে 100 ব্র্যাকেটে 1.05 হোল টু দি পাওয়ার 6। এবার ক্যালকুলেটারে নেব। ক্যালকুলেটারে কি করবো দেখ, ক্যালকুলেটার দেখাচ্ছি। ক্যালকুলেটারে সবার প্রথম সবাই টাইপ কর। কি টাইপ করবি ক্যালকুলেটারে? এইটা 1.05 টাইপ কর। 1.05 টাইপ করলাম, ঠিক আছে? টাইপ করে ক্যালকুলেটারে ইনটু টিপবি, যা যা বললো ঠিক তাই টিপবি, ইনটু টিপবি, টিপলি ইনটু, তারপর ইকুয়াল টু টিপবি, টিপলে 2 বার হলো, 2 বার হলো। তারপর ইকুয়াল টু টিপবি 3 বার হলো, ইকুয়াল টু টিপবি 4 বার হলো, ইকুয়াল টু টিপবি 5 বার হলো, ইকুয়াল টু টিপবি 6 বার হলো। 1.34। কিচ্ছু গুণ দিবি না ক্যালকুলেটর, যা বেরিয়েছে তাই রেখে দিবি, তার সাথে পুরো ডাইরেক্ট 100 টাকা গুণ করে দিবি। কত বেরোলো? 134 টাকা, ঠিক আছে? তোর এখানে কত বেরিয়েছিল দেখ? আমাদের 134 টাকা বেরিয়েছিল, কিন্তু আমাকে বলেছিল বলি স্যার আমাকে তো কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলছি, করে দেবো। কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার ফর্মুলাটা কি? এ মাইনাস, তাই তো, এ মাইনাস পি, মানে 134 থেকে 100 বাদ দেবো, 34 টাকা ইন্টারেস্ট। তার মানে মোটামুটি একটা আইডিয়া হয়েছে যে কম্পাউন্ড ইন্টারেস্টটা কীভাবে করতে হয় ক্যালকুলেট, কি একটু আইডিয়া ছিল, মোটামুটি এখন ভালো করে বোঝাতে পারলাম। দেখ এটা কি লিখেছি, এই কিছুক্ষণ আগে যেটা অঙ্ক করালাম, কম্পাউন্ড ইন্টারেস্ট যখন কখনো কোনো অঙ্ক করতে গিয়ে যদি দেখি কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে হাফ ইয়ারলি, অ্যানুয়ালি, অ্যানুয়ালি মানে ইয়ারলি, তারপর কোয়ার্টারলি, মান্থলি বলেছে, তাহলে কি হবে? যেটা বললাম সেখানে দুটো কনসেপ্ট আমাদের মধ্যে ডাউট তৈরি হয়। একটা হচ্ছে আই, রেট মানে আই, আর টাইম মানে এন। বুঝতে পারছিস তো? আই আর এনটা কি হবে, ঠিক তো? আই আর এন। যদি ইয়ারলি বলে মানে বছরে কবার ইন্টারেস্ট দেবে? একবারই ইন্টারেস্ট দেবে, ঠিক আছে? তাই এখানে লিখেছি ভাগ 1 গুণ 1। এটা নিয়ে কোনো সমস্যা তৈরি হয় না, সমস্যা তৈরি হয় অন্যগুলোতে।
ইয়ারলি বল, সরি হাফ ইয়ারলি বল, কোয়ার্টারলি বল, মান্থলি বল। হাফ ইয়ারলি মানে বছরে কবার ইন্টারেস্ট দেবে, দুবার, তাই 2 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করেছি, ঠিক আছে। কোয়ার্টারলি মানে বছরে কবার ইন্টারেস্ট দেবে, 4 বার, 4 দিয়ে ভাগ করে 4 দিয়ে গুণ করেছি। মান্থলি মানে 12 বার ইন্টারেস্ট দেবে, 12 দিয়ে ভাগ করে 12 দিয়ে গুণ করেছি, ঠিক আছে। তো দেখ এটা বোঝা গেল। একটা করে অঙ্ক দিচ্ছি, করতে হবে এগুলো। কত নম্বর হলো, 8 নম্বর অঙ্ক হয়েছে না। এবার 9 নম্বর অঙ্ক। পি বলেছে 100 টাকা, ঠিক আছে, আর বলেছে 12% হাফ ইয়ারলি, 12% হাফ ইয়ারলি, কমা টি বলেছে 1 মানে 1 বছর, সিআই কত হবে। যাও কোনো শুনবি একটা কথা, শুনবি ফর্মুলা না ইউজ করে, ফর্মুলা না ইউজ করে আর আগেরটা যত অতটা লিখালাম ওইভাবে না লিখে শুধু মুখে মুখে ডাইরেক্ট ক্যালকুলেটার কীভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি। দেখ কীভাবে করতে হয়, দেখ আমি এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। 100 যোগ 12%, ঠিক আছে, এই দেখ দেখিয়ে দিচ্ছি এখানে কীভাবে করতে হয়। এখানে একবারে এখানে 12% হাফ ইয়ারলি বলেছে, 12% যদি হাফ ইয়ারলি হয় তাহলে বছরে কবার ইন্টারেস্ট দেবে, দুবার, মানে কত করে 6% করে। তার মানে এখানে ডাইরেক্ট 6% লিখি, 100 প্লাস 6% কত হলো 106, ঠিক আছে। যেটা বেরোলো তার সাথে আবার 6% করে দেয়, কত হলো 112 টাকা 36, হয়ে গেল, অঙ্ক শেষ। কিছু বুঝলি না মনে হয়, কিছু বুঝলি না, আমি বলে দিচ্ছি, আরে আমি বোঝাচ্ছি। তুই 100 টাকা ব্যাংকে, ধর এখানে 100 টাকা ব্যাংকে জমা করেছিস, তো তোকে 12% ইন্টারেস্ট দেবে বছরে, তাহলে 12% হাফ ইয়ারলি, ব্যাস তাহলে 6% করে হবে। কারণ এখানে 12%, হ্যাঁ 12% দিয়ে তাহলে 6% করে হবে। তার মানে কত হচ্ছে, তার মানে কত হচ্ছে এখানে দেখ, তাহলে 6% দিলি প্রথম হাফে, তাহলে কত হচ্ছে 106 টাকা। তারপরের হাফে কত হবে, 106 এর উপর আবার 6%, 112 টাকা 36 পয়সা, হ্যাঁ কি না, তাই তো। এবার তোকে জানতে হয়েছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই তো। বলি কম্পাউন্ড ইন্টারেস্ট মানে আমি ইনভেস্ট করেছি তো 100 টাকা, তার থেকে 100 টাকা ডাইরেক্ট বাদ দিয়ে দাও, তাহলে ডাইরেক্ট মুখে মুখে হয়ে গেল 12 টাকা 36 পয়সা। আরে লিখে লিখে করানো তো শিখিয়েছি আমি, এবার মুখে মুখে করে দিলাম ডাইরেক্ট। কি বুঝতে পারলি না, মুখে মুখে কীভাবে মুখে মুখে ডাইরেক্ট করতে হয়। আচ্ছা তারপরের কোশ্চেনটা 10। পি বলে দিয়েছে তোর 200 টাকা, আর বলেছে 10% হাফ ইয়ারলি, ঠিক আছে। আর টি বলেছে 1, বলেছে সিআই কত হবে। মানে এখানে যে দেখ তোদের একটু ডাউট হতে পারে, স্যার 10% হাফ ইয়ারলি নাকি, 10% হাফ ইয়ারলি না, মানে আমি যেখানে ইনভেস্ট করেছি সেখানকার রেট ছিল 10% বছরে, বছরে 10%, বুঝতে পারছিস তো। এটা একটু ঘাবড়ে ফেলিস না, আমি তো জাস্ট এমনি কোশ্চেন টুকছি। যখন বইয়ের অঙ্ক করো বইতে পরিষ্কারভাবে লেখা থাকবে রেট অফ ইন্টারেস্ট 10% পার অ্যানাম লেখা থাকবে, কথাটা লেখা থাকবে পার অ্যানাম, মানে ঘাবড়ানোর কিছু নেই। এখন তুই ভাবতে পারিস 10% হাফ ইয়ারলি মানে 20%, ওটা না, কথাটা বুঝতে পারছিস। যখন বইয়ের অঙ্ক করো তুই বইতে পরিষ্কার লাইন লিখে দেবে। আচ্ছা তাও যদি অসুবিধা হয় 12%টা পার অ্যানাম লিখে রাখবি, তাহলে বুঝিয়ে যাবি। তাহলে এবার বল ডাইরেক্ট করবি অ্যান্সার, কি করে করবি বল। 200 টাকা প্লাস 10% করে হবে 200, মানে 5%, তো সরি 10% হাফ ইয়ারলি বলেছে, মানে 5% করে হবে। 200 প্লাস 5% প্লাস 5% করে যেটা অ্যান্সার বেরোবে তার থেকে মাইনাস 200 করে দিবি, তো করে ফেল। 200 প্লাস 5% প্লাস 5%, 220 টাকা 50 পয়সা মাইনাস 200, তাহলে অ্যান্সার বেরোচ্ছে 20 টাকা 50 পয়সা। তাহলে বুঝতে পারলে কী করলাম, কিছুই না, 200 প্লাস 5% প্লাস 5%, ঠিক আছে, মাইনাস পুরোটা যেতে হবে, তার থেকে মাইনাস হবে 200 টাকা, অ্যান্সার বেরোবে 20 টাকা 50 পয়সা। বল ইজি না ব্যাপারগুলো। তো তারপরে
জাস্ট এই কোশ্চেনটাই করছি, এটা 11 নম্বর করে দিচ্ছি। 10% হাফ ইয়ারলি টি বলেছিল 2, ঠিক আছে, টি বলেছিল 2, তাহলে কত হবে দেখ দেবাশিস, দেখ কি হচ্ছে, 200 টাকা প্লাস 5% প্লাস, দেখ কি হচ্ছে, প্লাস 5% প্লাস 5% প্লাস 5% প্লাস 5% মাইনাস 200 ইকুয়াল টু অ্যান্সার। কিছু ভুল লিখলাম? 2 বছর বলেছে তো, 2 বছর বলেছে, এই জন্য 4 বার ইন্টারেস্ট হলো, ব্যাস করে ফেলবি, অ্যান্সার যেটা হবে বেরিয়ে যাবে। 200 প্লাস 5% প্লাস 5% প্লাস 5% প্লাস 5% মাইনাস 200 কত হচ্ছে, 43 টাকা 10 পয়সা। তাহলে অ্যান্সার কত বল, 43 টাকা 10 পয়সা। তো বল, তার মানে কিন্তু এরকম টাইপের অঙ্ক যদি কখনো যদি মানে এর পরবর্তী কোনো পড়াশোনা করতে গেলে এমসিকিউ যদি আসে, ডাইরেক্ট কীভাবে করতে হয় দেখতে পাচ্ছিস তো, ডাইরেক্ট কীভাবে করতে হয়। আচ্ছা 12 নম্বর, এবার কোয়ার্টারলি দিয়ে দেব। বলেছে পি বলেছে 500 টাকা, আর বলেছে 10% পার অ্যানাম, লিখে দিই বারবার অসুবিধা হচ্ছে, 10% পার অ্যানাম কোয়ার্টারলি। ঠিক আছে, কোয়ার্টারলি। আর টি বলেছে 1 বছর, তাহলে আমাকে বলেছে সিআই বের করো। আচ্ছা এবারে এটা নিয়ে একটা ফর্মুলাই করে দিই, কি একটা ফর্মুলা করি, কি এতক্ষণ তো এরকম করলাম, একটা ফর্মুলা করে দিই। তাহলে কি হবে ফর্মুলা, এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n। পি ছিল 500 টাকা, 1 প্লাস আই, 10% বছরে যদি 10% হয় তাহলে 1 বছরে কটা কোয়ার্টার, 4টে, তাহলে 10%কে 4 দিয়ে ভাগ করলে হয় 2.5, তাই তো। তার মানে 2.5%, বল 2.5% মানে কত, 0.025, হ্যাঁ কি না, ঠিক আছে, 0.025। আর n মানে কত হবে এখানে, তো n তো 1 বছর বলেছে, 1 × 4, হ্যাঁ কি না, বুঝছিস তাই তো। 1.025 ইন্টু ইকুয়াল টু 2 বার, আবার ইকুয়াল টু 3 বার, আবার ইকুয়াল টু 4 বার, যেটা বেরোলো তার সঙ্গে 500 মাল্টিপ্লাই করে দেবো, বেরোচ্ছে 551 টাকা 91 পয়সা। কম্পাউন্ড ইন্টারেস্ট হবে এ মাইনাস পি, 551 টাকা 91 পয়সা মাইনাস 500 টাকা 51 টাকা 91 পয়সা। ক্লিয়ার? টুকে নে। দেখ সিম্পল ইন্টারেস্ট যেমন শিখলাম না, কত দিনে, আজকে ধর ব্যাংকে একটা টাকা জমা দিলাম বা পোস্ট অফিসে একটা টাকা জমা দিলাম, কত দিনে টাকা ডবল হবে। সিম্পল ইন্টারেস্ট শিখলাম, সেরকম কম্পাউন্ড ইন্টারেস্টও হয়। সিম্পল ইন্টারেস্টের নিয়ম কি শিখলাম, ডবল হবে 100/r আর টেপেন হবে 200/r। এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে একটু নিয়মটা আলাদা। ডবল হওয়ার জন্য দেখে 3টে ফর্মুলা, যে কোনো একটা ফর্মুলা বের হয়ে যাবে, ঠিক আছে, 3টে ফর্মুলা আছে, একটা 69/r প্লাস 0.35, একটা 71/r, একটা 72/r, ঠিক আছে। আর ট্রিপল হওয়ার ফর্মুলা কি, এই যে ট্রিপল 1.4 ডিভাইডেড বাই r প্লাস 0.35, আর আরেকটা ফর্মুলা 114/r। আমরা যখন থার্ড সেমিস্টার করতাম অনেক অঙ্ক থাকতো, বলছে যে এরকম অঙ্ক অনেক অঙ্ক করেছিলাম, ঠিক সেই অঙ্কটা করতে আমাদের হাফ পাতা লাগতো, আমি বলছি আমার হাফ পাতা লাগতো অঙ্কটা করতে। আজকে একটা টাকা জমা করেছি, বলছিল এত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে কত দিনে টাকাটা ডবল হবে, এরকম প্রচুর অঙ্ক আসতো। এবং তার জন্য আমরা হাফ পাতা করতাম, মাঝে লগ ধরতাম ওই অঙ্ক করার জন্য, লগ ধরতাম। আমার কাছে যখন আমার এমসিকিউ পেপার, তখন আমার কাছে থোড়াই অত সময় আছে, টাইমও দেবে না, শর্টকাট ট্রিক্স এগুলো। বা ধর কম্পিটিটিভ এক্সাম দেবে, তখন তো শর্টকাট ট্রিক্স এগুলো ফেলতে হবে, বুঝতে পারছিস তো। তো বল, তাহলে বল এখানে কি বলছে, হাউ মাচ টাইম উইল ইট টেক টু ডাবল ইটসেলফ দ্য অ্যামাউন্ট ইন কম্পাউন্ড ইন্টারেস্ট বাই দ্য রেট অফ 10%। বলছে আজকে আমি ব্যাংকে একটা টাকা জমা দিলাম, কত দিনে টাকাটা ডবল হবে, কিন্তু আমার কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 10%। তো ডবল হবে ফর্মুলা কেন, দেখ না, যেমন একটা ফর্মুলা কেন কি হচ্ছে, দেখ যদি এটাই লিখে দিই না, 69/r
বাই আর, আর মানে কত 10%, ঠিক আছে 69 বাই আর, আর মানে 10%, 10% মানে 10 লিখবো, ঠিক আছে 10 আর প্লাস 0.35 করে ফেললে দেখা হচ্ছে মানে 6.9, এটা হচ্ছে 6.9 প্লাস 0.35, 6.9 প্লাস 0.35 কত হচ্ছে 7.25 ইয়ার্স, ঠিক আছে 7.25 ইয়ার্স, এত বছরে টাকাটা ডবল। এটা একটা ফর্মুলা পেলাম। আরেকটা ফর্মুলা ইউজ করি, t equal to 71 by r মানে 71 by 10 মানে কত হচ্ছে 7.1 ইয়ার্স, ঠিক আছে। আরেকটা ফর্মুলা কি আছে, t equal to 72 by r মানে 72 by 10 মানে কত হচ্ছে 7.2 ইয়ার্স, ঠিক আছে। তার মানে আমি কখনোই বলতে পারি না সব মানে কোনো না কোনো ফর্মুলা, মানে এখন আমাকে যদি কোশ্চেন করিস আচ্ছা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, তিনটে ফর্মুলাই ঠিক, তিনটে ফর্মুলাই ঠিক, কোনো ফর্মুলাই ভুল নয়। অ্যাকচুয়ালি আমাদের যখন এমসিকিউ দেবে না অপশন দেবে, মানে এমসিকিউ যখন দেয় তখন অপশন দেয়, চারটে অপশন দেয়, তার মধ্যে দেখবো তিনটে করে দেখবো কোন ফর্মুলাটাই বসে, তো কিছু না আর কিছু না। যেমন সিএ তে দেখছিলাম, সি এর ফাউন্ডেশনের যে বুকটা আছে সেখানে আবার এই ফর্মুলাটা ইউজ হয়েছে কোনো কোনো অঙ্কে, আবার কোনো কোনো অঙ্কে এই ফর্মুলাটা ইউজ হয়েছে, সেটা কোনো ম্যাটার করে না, সবই ঠিক, আমি তো পেয়ে যাবো। আচ্ছা এবার বলেছে কত দিনে টাকাটা টেবিল হবে, বলছি ইন্টারেস্ট বলছি তো কত পার্সেন্ট 10.28%, অঙ্কটা চেঞ্জ করে দিচ্ছি 10.28% টাকাটা ট্রিপল হবে, কোথায় ডবলে যাবে ট্রিপল হবে, অঙ্কের নাম্বারটাও চেঞ্জ হয়ে যাবে 12 জায়গায় 13, তাহলে অ্যানসারটা এইগুলো চেঞ্জ হয়ে যাবে। ফর্মুলা কি ছিল, কি হচ্ছে 111.444 ডিভাইডেড বাই r প্লাস 0.35, 111.444 ডিভাইডেড বাই 10.28 প্লাস 0.35, কি হচ্ছে 111.444 ডিভাইডেড বাই 10.28 প্লাস 0.35 হচ্ছে 11.19 ইয়ার্স, কি লিখলাম 11.19 ইয়ার্স, এত বছরে টাকাটা ট্রিপল হবে। আচ্ছা যদি আরেকটা ফর্মুলা যেটা ছিল সেটা হচ্ছে 114 বাই r মানে 10.28, 114 বাই 10.28 এটা কত হচ্ছে 11.09, ঠিক আছে 11.09 ইয়ার্স। তো কোনো কিছুই ভুল নয়, কোনো কিছুই ভুল নয়, ঠিক আছে তো সব ঠিক, সব চলবে। তোকে এটা তাহলে দেখি কিরকম টাইপের অঙ্ক করার, কত দিনে টাকা ডবল হবে ট্রিপল হবে সব করে দিই তোকে এটা। দেখ এরপর একটা সুন্দর কোশ্চেন দিই, এরকম কোশ্চেনও থাকতো আমাদের, এরকম কোশ্চেনও আমাদের থাকতো থার্ড সেমিস্টারে ছিল। কি বলছে, if the difference between simple interest and compound interest, থাকতো অনেক সময় একটা অঙ্ক দিই তো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট একটা ডিফারেন্স বলে দিত, আমরা অনেক অঙ্ক পেয়েছিলাম করার জন্য, যদিও তোদের পরীক্ষায় আসেনি কোনদিন, এই অঙ্ক বলতে ছিল কনসেপ্ট নলেজ বাড়ানোর জন্য বলেছিল ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ গিভেন ফর 2 ইয়ার। তো আমাকে এরকম কোশ্চেন দেখতে হবে যে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মানে একই সঙ্গে যদি কোশ্চেন থাকে তার ডিফারেন্সটা ক বছরে দিয়ে, 2 বছরে না 3 বছরে, 2 বছরে হলে একটা ফর্মুলা, 3 বছরে হলে আরেকটা ফর্মুলা, ঠিক আছে। তো এটা 2 বছরের বলেছে, পরেরটা 3 বছরের বলেছে। ইন সাচ আ কেস পি উইল বি, পি কত, অ্যাকচুয়ালি আমাদের থার্ড সেমিস্টারে অঙ্কগুলো ছিল না সেই ক্ষেত্রে আমাদের ধরে করতে হতো, বুঝতে পারছিস তো কি বলতাম, শুনছিস আমরা যখন ওখানে করতাম ওখানে বলে দিত সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট একটা ডিফারেন্স বলে দিত, শুনতে পাচ্ছিস তো, সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট একটা ডিফারেন্স বলেই তো বলছো 2 বছর, 2 বছরের অঙ্ক এত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট, তাহলে তুমি বলো কি বলতে চাইছো, তুমি বলো তোমার ডিপোজিট কত ছিল, ইনিশিয়াল অ্যামাউন্ট কত ছিল, এরকম অঙ্ক থাকতো। এরকম অঙ্ক থাকলে আমরা সিম্পল ইন্টারেস্ট আলাদা করে বের করতাম। কি করে বের করতাম, মনে করতাম আমি ব্যাংকে পি টাকা জমা করেছি, 10% ইন্টারেস্ট বলে দিত আর 2 বছর, তার একটা ইন্টারেস্ট বের করতাম, আবার কম্পাউন্ড ইন্টারেস্ট আলাদা করে বের করতাম না, দুটোকে ইকুয়াল করতাম, ইকুয়াল করে তারপর লাস্টে পি বের হতো। খুব লেন্দি প্রসেস, মানে হাফ পাতা থেকে 1 পাতা লেগে যেত, ওটাকেই শর্টকাট ট্রিক্স, বুঝলি, ওটারই শর্টকাট ট্রিক্স এটা। আমরা আগে কি করতাম, বলছি এরকম অনেক অঙ্ক করেছিলাম,
বলেছে কোশ্চেনে বলেছে তোর আজকে একটা জায়গায় টাকা জমা করেছিস, কিন্তু কত টাকা জমা করছিস সেটা বলে। 10% ইন্টারেস্ট মার্কেটে চলছে, সিম্পল ইন্টারেস্ট মানে ধর রেট চলছে 10%, টাইম হচ্ছে 2 বছর, ঠিক আছে। বলছে তুমি বলো কি করবে। তুই যদি এটা যদি সিম্পল ইন্টারেস্ট বের করিস আমি কি করতে ধরে নিচ্ছি পি ছিল পি, যাই না তো পি ইনটু 2 ইনটু 10% মানে 2 ইনটু 0.1, তাহলে তুই বলতে সিম্পল ইন্টারেস্ট কত 2 পির সাথে মানে 2 এর সাথে 0.1 গুণ করলে কত হয়, 2 এর সাথে 0.1 গুণ করলে কত হয় 0.2 পি বলতে সিম্পল ইন্টারেস্ট। এবার এটা যদি কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে কি করতে a equal to p 1 plus I whole to the power n, ঠিক আছে। এখানে p ব্র্যাকেটে 1 plus I মানে 1 I মানে 0.1, তাহলে n মানে 2 বছর মানে 1.1 ইনটু ইকুয়াল টু মানে 1.21 বলতে 1.21 p a equal to 1.21 p, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট করে বের করতে a minus p, তার মানে a কত 1.21 p minus p মানে বলতে 0.21 p, তাহলে সিম্পল ইন্টারেস্ট বের হলো এত, কম্পাউন্ড ইন্টারেস্ট বের হলো এত, ঠিক আছে। এবার দুটো ইন্টারেস্ট মানে ডিফারেন্স বের করতে, তো ডিফারেন্স তো কোশ্চেনে বলেই দিয়েছি आंसर কত 2 বছরের, এখানে বলে দেয় ডিফারেন্স কত বলেছিল পুরো 840 টাকা ডিফারেন্স বলেছিল, তারপর ওখান থেকে ইকুয়েশন বের করতাম, বুঝতে পারছিস তো। দেখ না এখানে দুটো ডিফারেন্স হবে সিম্পল ইন্টারেস্ট আর বড় কি হয় কম্পাউন্ড ইন্টারেস্ট, ডিফারেন্স করে 640, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত ছিল 0.21 p মাইনাস সিম্পল ইন্টারেস্ট কত ছিল 0.2 p পুরো 640, তারপর ওখান থেকে একটা p বের করে। তার মানে বল কতটা লেন্থি প্রসেস ছিল না এটা করে করে দেখা, সেটারই একটা শর্টকাট ট্রিক্স এটা। এবার ধর সাপোজ যাদের এমসিকিউ পেপার তাদের পক্ষে কি এতটা সময় আছে করার মতো না, এমনি জায়গায় থাকবে না, তার উপর এতটা করার সময় নেই, শর্টকাট। তাহলে এই অঙ্কটা তাহলে বুঝতে পারলাম কি বললাম, তুই এখন আমি জানতে বলিস প্রতিটা অঙ্ক লেন্থি করে করা যায়, প্রতিটা অঙ্ক লেন্থি করে করা যায়, ঠিক আছে। লেন্থি করে করে লাভ নেই, লেন্থি করে করে লাভ। তুই বলি আমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করছি, আমাদের 6 সেমের কোনো এমসিকিউ নেই, তার অ্যানসার তারও ব্যবস্থা আছে, তারও ব্যবস্থা আছে। এই টাইপের অঙ্ক তোদের 6 সেমে দেবে না, এই টাইপের এরপরে দেবে নেক্সট যে অঙ্কগুলো করাবো সেইগুলো 6 সেমে দেবে, ঠিক আছে। সেইগুলোও শেখাবো, সেইগুলোও শেখাবো। আর এফএম মানে এমন না যে এফএম হচ্ছে এমন একটা সাবজেক্ট যে এমন নেই তোকে পাতা পড়ালে নাম্বার পাওয়া যায়, তোকে জিনিসটা ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে পারিস। এমনও অঙ্ক আছে 15 নম্বরের অঙ্ক দেখা হাফ পাতার মধ্যে হয়ে গেল কমপ্লিট, এটা হতে পারে, এটা সম্ভব। তো দেখ এটা যেটা বলছিলাম এই উপরের ফর্মুলাটা হবে কি হবে d ইনটু 100 স্কয়ার ডিভাইডেড বাই r স্কয়ার। d মানে কত ডিফারেন্স কত, যে ডিফারেন্স বল 640 100 স্কয়ার r স্কয়ার মানে r কত r কত 8% মানে 8 এর স্কয়ার, তাহলে কত হচ্ছে করে দেখতে হবে। 64 লাখ ডিভাইডেড বাই 64, তাহলে কত হচ্ছে 1 লাখ টাকা। বল ভালো না শর্টকাট ট্রিক্সটা, ভালো না বল কে বা পরীক্ষায় যারা করে এইভাবে শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে, কারণ যারা ফাউন্ডেশন করতে যাবে তাদের কাছে সময়ই থাকবে না, কত অ্যানসার দিতে হয়। ফাউন্ডেশন যখন দিতে যাবে এই সমস্ত অ্যানসার তোকে জেনে রাখতে হবে, ট্রিক্সগুলো জেনে রাখতে হবে। পরীক্ষার হলে অনেক সময় মাথা খাটে, লাভ নেই তো মাথা খাটে, পরীক্ষার হল কিন্তু মাথা খাটানোর জায়গা না। যেখানে তোর এমসিকিউ পেপার ওখানে মাথা খাটানোর জায়গা না, ওখানে ট্রিক্স অ্যাপ্লাই করার জায়গা। যেখানে এমসিকিউ সেখানে তো ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, এই জিনিসগুলো তোকে জানতে হবে। কি বললাম বুঝতে পারলি? ওখানে এটা দেখ আগে লাস্ট টপিক পড়াবো, এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। এটা হলেই মোটামুটি কম্পাউন্ড ইন্টারেস্ট টপিকটা কমপ্লিট, এরপরে অ্যানুইটি ধরতে পারবো, রেট থেকে অ্যানুইটি ধরবো। এটা হচ্ছে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। আর পরীক্ষায় এক্সামে অ্যাকচুয়ালি অ্যানুইটির অঙ্কই আসে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট জানতে হবে, নাহলে অ্যানুইটি করতে অসুবিধা হবে। মানে অ্যানুইটির
অনেক কিছু কোশ্চেন থাকবে যেমন কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যাপ্লিকেশন থাকবে, হ্যাঁ কম্পাউন্ড ইন্টারেস্ট জানতে হবে। এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে, এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট বের করার ফর্মুলা হচ্ছে 1 প্লাস i হোল টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1, ঠিক আছে, যে আর কোশ্চেন দেবে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট এই ফর্মুলা বের হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝে নি কি হচ্ছে, তারপর এই ফর্মুলা বের করব। ফর্মুলা তো পরের ব্যাপার, আগে ব্যাপারটা বুঝে নেওয়া যাক। সাপোজ ধর p বলেছে 100 টাকা, p কত 100 টাকা, i বলেছে ধর 10%, ঠিক আছে, i 10% বলেছে, n বলেছে n তো n বলেছে 1 নম্বর বলে, n মানে বুঝতে পারছিস তো, টাইম পিরিয়ড বলেছে 1 নাম্বার অফ ইয়ার্স, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা যদি ইয়ারলি অ্যানসার বের করিস তাহলে কি হবে আমাকে বল, ইয়ারলি বের করলে কি হবে অ্যানসার, হাফ ইয়ারলি বের করলে অ্যানসার কি হবে, আর কোয়ার্টারলি বের করলে কি হবে, ঠিক আছে, কোয়ার্টারলি বের করলে কি হবে। তো বলবি এটা ইয়ারলি যদি করি তুই বল কি হবে, 100 প্লাস 10% মাইনাস 100, বল দেবাশিস বা সিমি ভুল বললাম কিছু, দেখ তো 100 টাকা ব্যাংকে জমা করেছি, আমাকে 10% সুদ দেবে, তার মানে 1 বছর পর কত পাবো, 110 টাকা পাবো, যার মধ্যে 100 টাকা আমার জমা ছিল, তাহলে কত টাকা সুদ হলো 10 টাকা। এবার তুই হাফ ইয়ারলিটা কর, তুই কি করবি, 100 টাকা প্লাস 5% প্লাস 5% মাইনাস 100 টাকা বলতে পারি, ঠিক আছে তো, ক্যালকুলেটর কর, দেখ মনে হচ্ছে 110 টাকা 25 পয়সা হবে, 100 টাকা প্লাস 5% প্লাস 5%, 110 টাকা 25 পয়সা থেকে 100 টাকা বাদ দিলে হয় 10 টাকা 25 পয়সা। তার মানে তুই একটা জিনিস লক্ষ্য করলি, কিছু বুঝতে পারলি ব্যাপারটা কি বলতে চাইছি। এখানে এই বোর্ডের দিকে তাকা, 10% ইন্টারেস্ট, ঠিক আছে, 10% এটা হচ্ছে 10% এর ইয়ারলি করলে এত টাকা বের হচ্ছে না, 10% এর হাফ ইয়ারলি করলে এত টাকা বের হচ্ছে। তাহলে কোনটা বেটার এদের মধ্যে, 10% ইন্টারেস্ট ইয়ারলি ভালো নাকি 10% হাফ ইয়ারলি ভালো, হাফ ইয়ারলি ভালো। এবার 10% যদি কোয়ার্টারলি করিস তাহলে কোয়ার্টারলি করলে কত হবে, 100 টাকা, তারপর 4 বার হবে 10%টা, তাই তো, বছরে কটা, 4টে কোয়ার্টার, তাহলে আড়াই করে হচ্ছে, 2.5% প্লাস 2.5% প্লাস 2.5% প্লাস 2.5% মাইনাস 100 টাকা, পরে দেখ কত করে হচ্ছে, আমি বলে দিচ্ছি আমার করা আছে, মনে হচ্ছে 110 টাকা 38 পয়সা হবে, তারা বলে দেখি 100 প্লাস 2.5% প্লাস 2.5% প্লাস 2.5% প্লাস 2.5%, 110 টাকা 38 পয়সা, তার থেকে আবার 100 টাকা বাদ দিলে 10 টাকা 38 পয়সা হচ্ছে। বল এবার বল দেবাশিস কোনটা ভালো, 10% ইয়ারলি ভালো নাকি 10% হাফ ইয়ারলি না 10% কোয়ার্টারলি, কোয়ার্টারলি ভালো, এখানে বেশি ইন্টারেস্ট আছে। অ্যাকচুয়ালি এটার একটা গল্প আছে, একটা পাঞ্জাবি একটা বাঙালি, পাঞ্জাবি মানুষরা কি হয় ওর মাথায় বুদ্ধি নেই খুব একটা বেশি, তখন অত বুদ্ধি নেই, বলছে ব্যাংক 10% ইন্টারেস্ট দেবে, ব্যাংক 10% ইন্টারেস্ট দেবে, খুশি, ঠিক আছে তো। এইবার আর একটা প্রশ্ন বলছে ব্যাংকের থেকে ইন্টারেস্ট নিচ্ছ 10%, ব্যাংকের থেকে নিও না, তুমি আমার থেকে নাও, কিন্তু ও তো মাথা নেই না ব্যাংকের থেকে নেবো, ব্যাংকের থেকে নেবো, ব্যাংকের থেকে নেবো, ও বলছে আমি তোমাকে 10% দেবো হাফ ইয়ারলি, বলছে না তোমার থেকে নেবো না, ওর একটা বন্ধু, আর একটা ওর বন্ধু বলছে ওই বন্ধুর চেয়েও আমি বেশি দেবো, তুমি আমার থেকে নাও, ও বলছে না আমি ব্যাংকের থেকেই নেবো, ও তো ব্যাপারটা, আর এই যে ব্যাপারগুলো অনেকে একচুয়ালি মাথা খাটায় না, এই সমস্ত জিনিস অনেকেই মাথা খাটায় না, ব্যাপারটাতে অনেকে বলে ও 10% আছে, কিন্তু 10% টার্মটা বোঝ, পুরোটা যেন দেখে না, আরে 10% ইয়ারলি, এটা হাফ ইয়ারলি, এটা কোয়ার্টারলি, বুঝতে পারছিস তো কি বললাম। এবার ধর এফেক্টিভ ইন্টারেস্টের আসল পয়েন্টে চলে আসে, মানে এর মধ্যেই দেখবি এফেক্টিভ ইন্টারেস্ট এর মধ্যেই বেরিয়ে গেছে, আমি তোকে বলছি এফেক্টিভ কোনটা, এফেক্টিভ মানে সের মধ্যে কোনটা এফেক্টিভ, এফেক্টিভ কি ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, এফেক্টিভ কোনটা, সেই এফেক্টিভটা শেখাবো, ঠিক আছে। বলছে ধর 7% কোয়ার্টারলি বলেছে, কোশ্চেন দিয়েছে 7% কোয়ার্টারলি, ঠিক আছে। আর এটা তুই একটা মানে কি বলবো নিজে একটা প্রমিস করে নে, একটা অ্যাজাম্পশন বলছি, ওই অ্যাজাম্পশনটা করতে হবে, ওই অ্যাজাম্পশনটা করতে হবে, নাহলে কিন্তু অ্যানসারটা ঠিকঠাক বেরোবে না, একটা অ্যাজাম্পশন মানে হয় না, মানে যে আমি এটাই প্রতিজ্ঞা করে হ্যাঁ এটাই করব, এর বাইরে কিছু করবো না। যেমন ধর ডেপ্রিসিয়েশন শেখাতাম, যখন স্ট্রেট লাইনে কস্টের উপরেই ডেপ্রিসিয়েশন চার্জ করবো,
প্রতিজ্ঞা করে নিলাম ও ছাড়া বাইরে কিছু করবো না, তাই না? এটাও এটা কিছু অ্যাজাম্পশন বলছে, এটা ঠিক করে পুরো ঠিক, এর বাইরে আমরা কিছু করবো না। সেটা কি অ্যাজাম্পশন? পি কে অলওয়েজ 100 ধরবো, পি কে অলওয়েজ 100 ধরবো, যাই ঘটে যাক, যে যাই বলুক পি কে 100ই ধরবো, ঠিক আছে তো? আর পি কে 1 বছর ধরবো। এই অ্যাজাম্পশন করে আমরা এগোবো। কি বললাম? এই অ্যাজাম্পশন করে আমরা এগোবো, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? তাহলে 100 টাকা, ঠিক আছে? তুই নিজে বলতে পারবি কত হবে দেবাশিস? বল অ্যান্সারটা বলতে পারবি? জাস্ট নরমাল করলাম, বল না অ্যান্সারটা বল কি আছে। আরে তোকে ধর 7% কোয়ার্টারলি কেউ অ্যান্সার কোশ্চেন দিয়েছে, 7% কোয়ার্টারলি করে তুমি এফেক্টিভ ইন্টারেস্ট বের করবে। তুই বললি আচ্ছা দেখ তোর মনে কি কোশ্চেন তৈরি হলো, সেই কোশ্চেন করে বলেছি যে কোনো একটা অঙ্ক দিয়েছে, ধর মিস্টার রাম ব্যাংকে 50,000 টাকা জমা করেছে, বলেছি ইন্টারেস্টের 7% কোয়ার্টারলি 5 বছর বলে দিই, মানে সবই বলে দিয়েছে 5 বছর এমনি অ্যান্সার করো না, ওটা করবি না। কোশ্চেনে যদি বলতো শুধু কম্পাউন্ড ইন্টারেস্ট করে দিতি, কিন্তু বলেছে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। আমার কথাটা এখন বুঝলি না কি বললাম? ধর আজকে ধর আমি ব্যাংকে 50,000 টাকা জমা করছি 5 বছরের জন্য, 5 বছরের জন্য 50,000 টাকা জমা করেছি 10% ইন্টারেস্ট ইয়ারলি, 10% ইন্টারেস্ট ইয়ারলি হোক বা হাফ ইয়ারলি হোক, কোয়ার্টারলি হোক, মান্থলি হোক, ডেইলি হোক, যাই হোক করেছি। এইবার বলেছে তুমি বলো আজ থেকে 5 বছর পর তুমি কত টাকা পাবে। তাহলে তুই নর্মাল যেটা জানিস সেটা করে দিত, নর্মাল যা জানিস সেটাই করবি। এইগুলো আমি করলাম, নর্মাল, এটা তো নর্মাল কাজ করলো, ঠিক তো? নর্মাল কাজ করলো, নর্মাল এরকম যদি ধারণা বলে। কিন্তু যখনই বলবে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট, তোর মাথায় অ্যাজাম্পশন চলে আসবে। তাহলে এই প্রতিজ্ঞাটা আমি করেছিলাম, যদি এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট অঙ্ক দেয় পি কে অলওয়েজ 100 ধরবো, যতই আমি 50,000 টাকা জমা করবো। কথাটা বুঝতে পারলি? 100ই ধরবো, আর পি কে 1 বছরই ধরবো, যতই 5 বছর। এইটা আমি তোকে এই অ্যাজাম্পশনটা করতে বলেছি, মানে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট বের করার জন্য। তারপরে বুঝতে পারলি? ও যাই জমা, এই জন্য আমি 7% কোয়ার্টারলি লিখে এখনো কোশ্চেন তৈরি করিনি। মানে 100 টাকা 7% বছরে 4 বার পাবো, মানে 7% 4 বার পাবো না, 7% কোয়ার্টারলি, মানে 7% কে 4 দিয়ে ভাগ করবো, হ্যাঁ কি না? আরে 10% ছিল কোয়ার্টারলি, তাহলে আড়াই করে হয়েছিল, তাহলে 7% যদি 4 দিয়ে ভাগ করি কত হচ্ছে? 1.75। আমি মানে বুঝতে মানে তার মানে বুঝতে পারলি না? বুঝতে পারলি না? বুঝেছিস তো? তার মানে 100 1.75% plus 1.75% plus 1.75% plus 1.75%, ঠিক আছে? পরে যেটা বেরোলো তার থেকে -100 করে, তার থেকে -100 করে পরে যেটা বেরোবে সেটাই হচ্ছে তোর ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট 7.3। বাস, এটা অ্যানসার হচ্ছে। বল কিছু বুঝতে পারলি? বুঝেছিস? বুঝতে পারলি এটা? আরেকটা কোশ্চেন নিচে নিয়ে বলেছে, ছোট্ট কোশ্চেন, 3% হাফ ইয়ারলি। 3% হাফ ইয়ারলি, তাহলে কত হবে? 3% হাফ ইয়ারলি হলে 100 টাকা প্লাস 1.5% প্লাস 1.5% মাইনাস 100, নাকি না? পরে কত বেরোচ্ছে? পরে কত বেরোচ্ছে? আমার থেকে হয়তো 3.0। মিললো? দেখ মিললো কিনা দেখ। আরে দেবাশিস, এবার এই অঙ্কটাই যে করলাম, আচ্ছা এটাই বলি, আমি এটা ঠিক করলাম না ভুল করলাম, এই ফর্মুলায় ফেলি দেখি না, এই ফর্মুলায় ফেলে কি হতে পারে? কি হতে পারে আদৌ কি আসছে आंसर? 1 প্লাস i মানে কত? i মানে হচ্ছে 3%, তো হবে না 1.5%। 1.5% মানে কত? 1.5 কে 100 দিয়ে ভাগ করব, কত হচ্ছে দেখো? 0.015। আর n মানে কত? এখানে আমি n টাকে বলছি সবসময় 1 বছর ধরতে হবে, যেহেতু হাফ ইয়ারলি তাই 1 * 2, তাই তো? 1.015 টু দি পাওয়ার 2, তাই তো? বল বুঝিস?
1.030225। এই ছিল, তারপরে ফর্মুলা ছিল -1, মানে -1 পড়ে বের হচ্ছে 0.030225, জাস্ট এর সঙ্গে একটা 100 গুণ করে বের হবে, আর কিছু না, তাহলে आंसर নিয়ে নেবে 3.0। বুঝতে পারলি বলো? ক্লিয়ার হয়েছে? বল। তার মানে এটাই হচ্ছে এত পার্সেন্টেজটা হচ্ছে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। বুঝতে পারলি কি বলে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট? ঠিক না? তো দেন এটা, তার মানে আমরা ঠিকই করলাম, আমরা নরমাল ওয়েতেও যেমন করলাম ফর্মুলাতেও তাই এসে। বলছে which art is better, like which art is better, which art is better, 8% per annum compounded quarterly, or 8.5%, ঠিক আছে, or 8.5%, বলছে which art is better, 8% per annum compounded quarterly or 8.5% compounded annually, কোনটা বেটার? দেখ ভালো করে শোন, 8% per annum quarterly বেটার নাকি 8.5% annually বেটার? এবং এটা তোকে বলে দিয়েছিল এফেক্টিভ রেট অফ ইন্টারেস্টের অঙ্ক, ঠিক আছে? তাহলে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্টের ফর্মুলা কি ছিল? 1 + i টু দি পাওয়ার n - 1। আমি প্রথমে 8% টা করে দেখছি, ঠিক আছে? 8% টা করে দেখছি, 8% মানে 8% কোয়ার্টারলি বলে, তাহলে 1 + i, 8, i বলেছে 8%, কোয়ার্টারলি মানে 4 দিয়ে ভাগ করব, মানে 0.02, তাহলে এটাও 4 হবে উপরে, -1, 1.02 টু দি পাওয়ার 4 - 1, তো এটা কত হচ্ছে? 1.02 টু দি পাওয়ার 4 বের হচ্ছে, যেটা বের হচ্ছে তার থেকে এক বাদ দাও, তাও উপরে যেটা বের হলো তার সঙ্গে 100 মাল্টিপ্লাই করে তাই তো শিখেছিলাম, 8.24%, 8 টু দি পাওয়ার 4 করব, 4 করে যেটা বের হবে তার থেকে 1 মাইনাস করব, পুরোটা করে যেটা বের হবে তার সঙ্গে 100 যোগ করলে 8.24% বের হচ্ছে। তার মানে 8.24% কোনটা বের হলো? কোয়ার্টারলি করে। আর আমাকে যদি অ্যানুয়ালি যদি আমি এটাকে সিলেক্ট করি তাহলে 8.5%, তাহলে আমি কোনটা সিলেক্ট করব? এইটা সিলেক্ট করব, কম্পাউন্ডেড কোয়ার্টারলি সিলেক্ট করব নাকি কম্পাউন্ডেড অ্যানুয়ালি সিলেক্ট করব? বুঝছিস কি বললাম? আমি যদি 8% পার অ্যানাম, আমি যদি এই প্রপোজালটা নিই তাহলে আমার ইন্টারেস্ট হচ্ছে এত পার্সেন্টেজ, আর আমি যদি এই প্রপোজালটা নিই আমার হচ্ছে 8.5%। মানে কোনটা আমার পক্ষে ভালো, অ্যানুয়ালি বেটার না কোয়ার্টারলি বেটার? এখানে অ্যানুয়ালি বেটার হবে, তাহলে লিখবো কি অপশন 2 ইজ বেটার, অপশন 2 ইজ বেটার। আর ব্যাংকের কথাই বলি, ব্যাংকের থেকে আমাকে বছরে নিচ্ছে 8.5%, ব্যাংকের থেকে বছরে নিচ্ছে 8.5%, আর ব্যাংকের থেকে যদি আমি কোয়ার্টারলি অপশনটা নিই তাহলে আমাকে দেবে 8.24% বছরে। এটা বছরে দিচ্ছে এত, আর এটা বছরে দিচ্ছে 8.5, তাহলে বছরে কোথায় বেশি দিচ্ছে? অ্যানুয়ালি। শেষ, আজকে শেষ, পরের ক্লাসে আমি বের করব।